আচ্ছা, আমরা আজকেরটা শুরু করে দিই। আজকে করব আমরা লিস্ট অফ হেডিং। একজন এই যে লাস্ট বলেছেন লিস্ট অফ হেডিংটা দেখা দেন, আজকে এটা লিস্ট অফ হেডিংই করবো আমরা। প্রত্যেকটা টেকনিক আছে, প্রত্যেকটার। ইটস এ ক্লাসিফাইড ওয়ার্ড। সাধারণ বুঝে টুঝে উত্তর দিলাম এরকম কিছু নাই আসলে ইন্টারন্যাশনাল টেস্টে, হ্যাঁ, যে কোনো টেস্টের জন্যই। আচ্ছা, লিস্ট অফ হেডিং ব্যাপারটা কি আগে বুঝি আমরা, তারপরে বুঝবো। আচ্ছা, আগে বুঝি কাজটা কি। এটা কেমব্রিজ না, কেমব্রিজ আমি একটু পরে আসবো, হ্যাঁ। এটা বোঝানোর জন্য একটা সহজ নিয়েছে, তারপরে আরেকটু কঠিন করাবো। হ্যাঁ, বোঝানোর জন্য একটা বেসিক জিনিস নিলে ভালো হয় আর কি। লিস্ট অফ হেডিং এ একমাত্র প্রশ্ন, ভালো করে খেয়াল করবেন, লিস্ট অফ হেডিং এ একমাত্র প্রশ্ন যেটি প্যাসেজের আগে থাকে, মানে শুরুতে প্রশ্ন পরে প্যাসেজ। এইটা পরীক্ষার হলে অনেকে খেয়াল না করে লিস্ট অফ হেডিং মনে করে কি যে এটা তো আগের প্যাসেজের বোধ হয় পরের প্রশ্ন, কারণ প্যাসেজের পরের প্রশ্ন থাকে, উপরের প্যাসেজ পড়তে থাকে, পরে কিছুক্ষণ পরে সময় গিয়ে দেখে যায় হ্যাঁ কিছুই তো মিলে না। তো এটা আগে থেকে একটু কেয়ারফুল থাকতে হবে যে লিস্ট অফ হেডিং একমাত্র প্রশ্ন যেটি প্যাসেজের আগে থাকে। তাহলে আমি বলেছিলাম যে প্যাসেজটা একটু নামটা আর একটা 30 সেকেন্ডে বার্ডস আই ভিউ ভিউ দিয়ে নিতে, যে প্যাসেজটা কি নিয়ে। তাহলে লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে যা হবে সেটি হচ্ছে প্রশ্ন না দেখে আগে নিচে যাব। সব ক্ষেত্রে আমরা কি করি, উপর থেকে নামটা দেখি একটা বার্ডস আই ভিউ দিই তারপরে নিচে আসি। আর লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে দেখে মানে এইটাকে না দেখে আগে নিচে যাব, নামটা দেখবো। 3 ডাইমেনশনাল ফিল্ম, সো 3D ফিল্ম, এই যে 3D লেখা আছে। থ্রি ডি ফিল্মের ইতিহাস ইতিহাস তারপরে ডেভেলপমেন্ট অমুক তমুক এই সেই। আচ্ছা, বোঝা গেছে। এখন কাজটা কি, কাজটা হচ্ছে এখানে কয়টা প্যারা আছে দেখি। এখানে প্যারা আছে একটা, এই লিস্ট ওপেনিং এর সময় প্রতিটা প্যারা ABCD থাকবে। BCD প্যারা, ই প্যারা, তাহলে 5 প্যারা, F প্যারা, 6 প্যারা, 6 প্যারা, F প্যারা পর্যন্ত। তাহলে 6টা প্যারা আছে। এই 6টা প্যারার জন্য সম্ভাব্য 6-এর বেশি 10টা, এখানে এখানে আছে 10টা, 8টাও হতে পারে 9টাও হতে পারে। তাহলে 6টা প্যারার জন্য 10টা সম্ভাব্য হেডিং দেওয়া আছে, প্রতিটা প্যারার হেডিং। আমি যেহেতু জানি না কোনটি হেডিং হবে, অতএব এই 10টি সম্ভাব্য। এখান থেকে তাহলে কয়টি হবে, এখান থেকে কয়টি হবে, 6টি। এখান থেকে যদি 6টি হয় তাহলে বাদ থাকবে কয়টি, 4টি। তাহলে 4টি হলো ভুয়া, 4টি হলো ভুয়া বা রং, আর সঠিক হলো 6টা। এখন 4টি ভুয়া বা রং, কিন্তু আপনি খেয়াল করেন তো, যদি ওই 6টি যদি আমি পারতাম তাহলে তো 6টাতে 6টাই কারেক্ট হতো। আমার যদি একটা ভুল হয় তাহলে ওই 4টা ভুল থেকে একটা ভুল আমি নেব না, বা 2টা ভুল হলে 4টা ভুল থেকে 2টা ভুল তো নেবো, তাই না? তার মানে আপনাকে অবশ্যই আগে থেকে চিন্তা করতে হবে, আগে থেকেই আগে থেকেই চিন্তা করতে হবে ওই 4টা যে ভুল আছে বা নাই, একেবারেই সংযোগ নাই তা না, সঠিকগুলোর সাথে এটা পেঁচানো আছে অবশ্যই, সঠিকগুলোর সাথে প্যাচ মারা আছে। ঠিক আছে, সঠিকগুলোর সাথে প্যাচ মারা আছে। তাহলে যেগুলো প্যাচ মারা আছে রংগুলা, এগুলাকে বলে ডিস্ট্রাক্টর বা ভুল পথে পরিচালনাকারী। তাহলে আমি কি বোঝাতে পারলাম, যে কয়টা সঠিক সেটা তো সঠিকই। লিস্ট অফ হেডিং এ, লিস্ট অফ হেডিং এ এখানে আমার 6টা প্যারার জন্য 6টা হেডিং হবে, কিন্তু কয়টা বেশি আছে, 4টা বেশি আছে। তাহলে এই 4টা এমন ভাবে ওই সঠিক 4টার সাথে একটু প্যাচ মারা থাকবে যে আমি একটা সঠিকের বদলে একটা ওই 4টা রং থেকে একটা আমি উত্তর দিয়ে দেবো। তাহলে দি রং অ্যান্সার্স আর ভেরি কেয়ারফুলি চুজেন অ্যান্ড সেট বাই দ্য কোয়েশ্চেন মেকার্স। যারা প্রশ্ন বানায় তাদের দ্বারা ওই 4টি রং অ্যান্সার অনেক চিন্তা ভাবনা করে দেওয়া আছে, যাতে করে আমাদের ভুল হয় এবং ওইদিকে টান খাই, এবং এগুলোর নাম হচ্ছে ডিস্ট্রাক্টর। তাহলে এই ডিস্ট্রাক্টর গুলোকে মানে ডিস্ট্রাক্টরের নাম জানাটা জরুরি, ডিস্ট্রাক্টরের কাম জানাটা জরুরি। ঠিক আছে, ডিস্ট্রাক্টর কিভাবে তৈরি হয় তা জানা জরুরি, আমরা কিভাবে লিস্ট অফ হেডিং বের করবো তা জানা জরুরি। এখন কাজটা কি, কাজটা হচ্ছে প্রতিটা প্যারার জন্য, যেমন সেকশন এর জন্য যেটি উত্তর হবে, সেকশন এ মানে হচ্ছে গিয়ে ওই প্রথম প্যারাটা। তাহলে ধরেন যে আন্দাজে জানি না আমরা কিছু, ধরেন এটার নাম হলো গিয়ে দ্য গোল্ডেন এজ অফ মুভিজ, মানে ধরলাম আন্দাজে একটা ধরলাম বোঝার সুবিধার্থে। তাহলে এখন 14 এর উত্তর হবে এই রোমান 7। তারপরে দ্য গোল্ডেন এজ অফ মুভিজ লিখে ফেলেন তাহলে 0 পাবেন। তাহলে লিস্ট অফ হেডিং এর উত্তর সবসময় এই রোমান, মানে রোমান নাম্বার দিয়ে। লিস্ট অফ হেডিং এর উত্তর কি দিয়ে, রোমান নাম্বার দিয়ে। শুধু এইখানে রোমান নাম্বার দিয়ে আছে তা না, সমস্ত পরীক্ষায় লিস্ট অফ হেডিং রোমান নাম্বার দিয়ে থাকে। তাহলে প্রথমে জানলাম
একটু পানি খেয়ে নিতে হবে। প্রথমে জানলাম যে লিস্ট অফ হেডিং এর কাজটা কি, প্রতিটা প্যারাগ্রাফের জন্য একটি সঠিক হেডিং আছে, সেই সঠিক হেডিংটি বের করা আরো মোর নাম্বার অফ হেডিংস থেকে, এটাই হলো কি আমার কাজ। 2 নাম্বার জানলাম যে উত্তর হবে রোমান নাম্বারে, যেহেতু বক্সে রোমান নাম্বার দেওয়া আছে। 3 নাম্বার জানলাম ভুলগুলোকে বলে ডিস্ট্রাক্টর, যেগুলো আমাকে সঠিকগুলা থেকে দূরে সরায়, ওইদিকে টান দিবে। তাহলে কিভাবে এই ভ্রান্তি থেকে, ডিস্ট্রাক্টর থেকে দূরে থেকে গিয়ে সঠিকটাতে আসা যাবে, এইটাই আমাকে শিখতে হবে লিস্ট অফ হেডিং। এখন হচ্ছে সলিউশন পদ্ধতি। এই লিস্ট অফ হেডিং এর সলিউশন পদ্ধতি সারা পৃথিবীতে যা বলা হয়, আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে উল্টা কথা বলি, এবং এই উল্টা ভাবে করে আমি ফল পাই। আমি প্রায় 2 লক্ষের উপরে মানে মানে আইএলস ট্রেইনিজকে আমি ট্রেনিং দিয়েছি, তারা সবাই ফল পেয়েছে আজ পর্যন্ত। কাজে আমি ওইটাতেই আমি স্টিক টু করি, ওইটাই আমি শেখাই, ওইটাই আমি অ্যাপ্লাই করি। এখন আমরা একটু জানবো যে ট্রেডিশনাল মেথডটা কি। আপনি যদি ইউটিউব করেন, দেখবেন দেশে বিদেশি সমস্ত ইনস্ট্রাক্টর ওইভাবে শেখাচ্ছে, যে আপনাকে বলছে যে এ প্যারাটা পড়ে ফেলেন, পড়ে ফেলে ব্যাপারটা বুঝেন, বুঝে এসে এইখান থেকে চুজ করেন। এখন আমার কথা হচ্ছে, এতই যদি বুঝতাম তাহলে তো হইতোই। কারণ কি? কারণ হচ্ছে হেডিং মানে জেনারেলাইজড ভার্সন অফ দ্য এন্টায়ার প্যারা। জেনারেলাইজড ভার্সন এগুলো হচ্ছে স্পেসিফিক ডিটেলস, আর হেডিংটা হবে জেনারেলাইজড ভার্সন। যেমন আমি বললাম, ইংলিশ বাদ দেন, হেডিং এর ব্যাপার যদি না বুঝি তো তাহলে বাংলায় বললেও বুঝবো না। হ্যাঁ, যে একটা প্যারার ভেতরে আমি আলো নিয়ে কথা বলছি, তারপরে বললাম হাউ এভার, হ্যাঁ, মানে অন্ধকার হচ্ছে আলোর বিপরীত, হ্যাঁ, অন্ধকারে এই অসুবিধা হয়, তবে কিনা অন্ধকারটা যদি না বুঝতো মানুষ তাহলে তাহলে আলোর ব্যাপারটা বোঝা যেত না। এখন হেডিং এ আছে মানে আলোর মাহাত্ম্য, হেডিং এ আছে অন্ধকারের বর্ণনা, একটা ডিস্ট্রাক্টর একটা রাইট। তাহলে এখন কার জন্য কাকে বলা হয়েছে? আমি যা বলছি বাংলা, এটাতে আলোর মাহাত্ম্য বোঝানোর জন্য অন্ধকার বিপরীত জিনিসকে টেনে আনা হয়েছে, কারণ শেষে গিয়ে বলা হয়েছে যে অন্ধকার না থাকলে আলোর মাহাত্ম্য বোঝা যেত না। তো তাহলে হেডিংটা হলো গিয়ে আলোর মাহাত্ম্য, জেনারেলাইজ ভার্সন অফ দি এতগুলা কথা। তাহলে আমরা তো এইভাবে পড়ে অভ্যস্ত না, আমরা সেন্টেন্স টু সেন্টেন্স মানে পড়েই অভ্যস্ত না। আমি কাউকে ছোট করছি না, মানে পড়ে অভ্যস্ত না মানে আপনি বুকে হাত দিয়ে বলেন যে আপনি একটা ইংলিশ আর্টিকেল কত আগে পড়েছেন এবং কয়টা ইংলিশ আর্টিকেল পড়েছেন জীবনে আগ্রহ নিয়ে। কিচ্ছু না, খাই দাই ঘুমাই চাকরি করি, অথবা মানে বাপের হোটেলে থাকি, লেখাপড়া করি, এই তো। তো এরকম প্যাশন তো আমাদের নেই, সত্যি কথা। তো তাহলে ওইরকম প্যাশন যদি থাকতো তাহলে তো আমি মানে কয়েক সেকেন্ডে এটা পড়ে ফেলে বুঝে ফেলতাম যে এটার স্পেসিফিক ডিটেল কি এবং জেনারেলাইজ ভার্সন কি। আমাদের যেহেতু এই অভ্যাস নাই, হঠাৎ করে এই অভ্যাস করা খুব মুশকিল। 2 নাম্বার পয়েন্ট, যদি আমার এই পুরাটা পড়ে বুঝে নিয়ে তারপরে জেনারেলাইজ ভার্সন বুঝে তারপরে উত্তর করতে হয়, তাহলে সেটা তো আমার বি প্যারা সি প্যারা 6টা প্যারাই পড়তে হবে। তাহলে তো যেই লাউ সেই কতই হলো। কারণ আমরা টাইম সেভ করতে চাই আইএলস রিডিং এ, এবং আইএলস রিডিং এর মূল চাপই হচ্ছে টাইম স্ট্রেস। ইংরেজিতে অসম্ভব ভালো লোক টাইমের কারণে রিডিং এ খারাপ করে। তো তাহলে এইটা পড়েন, বুঝা নিয়ে ওই পাশে মিলান, এটা কোনো কথা হইতে পারে? আমাকে একটু বলেন তো দেখি, মানে এটা কোনো স্কিল হইতে পারে কিনা? এটা কোনো স্কিল হতে পারে কিনা? এটা তো মানে আমাদের মতো সাধারণ রিডারদের জন্য কোনো স্কিল না, এটা হচ্ছে ব্যাপারটা এরকম আর কি। অথচ এইটাই শেখাচ্ছে, কেন শেখে আমি জানি না, যেটা লিস্ট অফ হেডিং এ ফেইল করার জন্য এক অনবদ্য মন্ত্র হিসাবে কাজ করতে পারে। ঠিক আছে, বাট কম সময় লিস্ট অফ হেডিং করার যন্ত্র হিসাবে কাজ করতে পারে। ঠিক আছে, সো দেয়ারফর আমি আগে একটু মানে আপনাকে বললাম যে ওয়াই শুড ইউ বিলিভ দ্য মেথড দ্যাট আই এম গোয়িং টু শো ইউ। আমি আপনাকে বারবার বুঝিয়েছি যে প্যাসেজের ভিতরে হারায় যাবে, কারণ প্যাসেজের ভিতরে অনেক কথা। আমি তো কোয়েশ্চেন স্পেসিফিক রিডিং করি, আমরা স্ক্যানিং, স্কিমিং, ক্লোজ রিডিং, যেখানে উত্তর আছে ওই জায়গাটা ক্লোজ রিডিং করি, বাকিটাতে হারায় গেলেই সেই উত্তর পায় না, তারই সময় নষ্ট হয়। তাহলে তো সেই জিনিসই হইলো এখানে, আমি এসে প্যাসেজে হারায় যাচ্ছি। প্যাসেজকে অ্যাপ্রোপ্রিয়েটলি যতটা কম ইউজ করা যায় উত্তর বের করার জন্য, এবং প্রশ্নকে যত বেশি অ্যানালাইসিস করে অ্যাটাক করা যায় তত বেশি আপনি উত্তর পাবেন। এটা শুধু লিস্ট অফ রিডিং না, এন্টায়ার আইএলস রিডিং এর জন্য কমন মন্ত্র। কাজে সেই কমন মন্ত্র থেকে তো বাইরে বেরোয়া যাবে না, ওই কমন পদ্ধতি, কমন মেকানিজম থেকে বাইরে বেরোয়া যাবে না। তাই মানে তাহলে যেই লাউ সেই কদুই হয়ে যাবে। তাহলে আমার মেথডটা হচ্ছে যে এরকম, আপনি যদি এইটা পড়ে নিয়ে এমন কিছু বোঝেন যে উপরের 10টার মধ্যেই নাই, তাহলে পরীক্ষার ফলে কি আপনাকে সময় অ্যালাউ করবে? আমার চিন্তাটা আসছে কোথা থেকে জানেন? আমার চিন্তাটা আসছে ওইভাবে, ওইখান থেকে পড়ে যদি এই পাশে এসে কিছু নাই পাই তাহলে সময় নষ্ট, আর আমার না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি জেনারেলাইজ ভার্সন হয়তো বুঝি নাই, ডিটেলসে হারাই গেছি, যেটা হয় আমাদের অন্য প্রশ্নের ক্ষেত্রে।
কারণ আমার চিন্তা হচ্ছে পৃথিবীতে যাই হোক, আকাশ পাতাল থেকে তো আমার আমার হেডিং আনবো না। হেডিং তো এই 10টার ভিতরেই সীমাবদ্ধ। দ্যাট ইজ দি ফার্স্ট লজিক্যাল থট। এই 10টার ভিতরেই সীমাবদ্ধ। এই 10টাকে প্রত্যেকটাকে আমি সময় নিয়ে যদি অ্যানালাইসিস করি, ওই পাশে গিয়ে ধাম ধুম করে উত্তর পাওয়া যাবে অনেক বেশি। 100% না হলেও আপনার এটার একটা কন্ট্রোল চলে আসবে। যেমন এইটার একটা ডিমের গন্ধ, এইটার একটা বিরিয়ানির গন্ধ, এটার নাম দিছি আমি স্নিফিং মেথড। যে কুকুর শুকে না, শুকে শুকে বের করে না, এটাকে বলে স্নিফ করা। আমি এটার নাম দিছি পার্সোনাল মেথড, এটার নাম দিছি স্নিফিং মেথড, গন্ধ শোকা পদ্ধতি। গন্ধ শোকা পদ্ধতিতে লিস্ট অফ হেডিং করা কিরকম দেখেন। এখন আমি কি কি করবো পরে আমি লিস্ট করে দেবো কাজে। লিস্ট অফ হেডিং এর এখানে যখন আমি 10টা অ্যানালাইসিস করবো, এই অ্যানালাইসিসে আপনি যদি বিশ্বাস করেন, আপনার এখানে 6টা প্রশ্ন আছে, 6টা প্রশ্নের জন্য আপনি যদি ওইভাবে করেন, আপনি 15 মিনিটেও পারবেন না, কারণ আপনার 6টা প্যারা পড়তে হবে। আর আপনি যদি এখানে 5 মিনিট ব্যয় করেন, 5 মিনিট মানে কিন্তু অনেক সময়, 5 মিনিট লাগবে না, অবশ্য গেলে 3 মিনিট লাগবে শুধু শুধু হেডিং গুলাকে ইয়া করতে। 3 মিনিটস গুড এনাফ। ওই পাশে গিয়ে ইন টোটাল আপনার আর 5 থেকে 6 মিনিট লাগবে বের করতে। আমি দেখাচ্ছি কিভাবে কি করব। আগে আমি করি কাজটা, তারপরে আমি লিখে দেব যে এই কাজটা করতে গিয়ে আমি কি কি করেছিলাম। কেউ অ্যানোটেট করবেন না প্লিজ। আমি তো এই কাজটা আমি বারে বারে শুধু দেখি, আমি যে ভুলে যাই। অ্যানোটেট করা ডিসেবল করে দিয়েছে, দাগ দিতে পারবেন আর কেউ। আচ্ছা দেখবেন আমি কি কি করছি। এখন কিছু লিখবেন না, শুধু আমার সাথে থাকেন মেন্টালি, খালি বুঝেন। পরে আমি চ্যাট বক্সে লিখে দেবো, চ্যাট বক্সে আমি লিখে দেবো যে কি কি করেছিলাম। এগুলো 10টাকেই সম্ভাব্য হেডিং ধরতে হবে। আচ্ছা, এইভাবে করবেন না, কনস্ট্রাকশন অফ স্পেশাল সিনেমাস ফর 3D। আচ্ছা বুঝছি, মানে বুঝছি মানে কি আপনি ভাবছেন সবগুলো শব্দের মানে জানি অতএব বুঝছি? আসলে কিচ্ছু বুঝি নাই, ঘোড়ার ডিম বুঝছি, বিশ্বাস করেন আপনি। বুঝতে হবে এইভাবে, আমি এখন যেভাবে বলবো দেখেন। কনস্ট্রাকশন অফ স্পেশাল সিনেমাস ফর 3D, টোটাল এসেটাই 3D নিয়ে। মানে মানে কোন কোন শব্দ আপনি বুঝবেন। কাজেই গরুর রচনায় গরু সব প্যারাতেই থাকবে, যেমন গরুর উপকারিতা, গরুর খাদ্য, গরুর স্বভাব। কাজে প্রতি প্যারাই তো গরু থাকবে। কাজেই রচনার নামের অংশ এখানে মানে প্যারাগ্রাফের হেডিং এ অগুরুত্বপূর্ণ। কারণ প্যারাগ্রাফের হেডিং কি? উপকারিতা। গরু গরু রেখে তো লাভ নাই, গরু ইজ এ লোড। গরুর রচনায় গরু তো আছেই, এই কথাটা বোঝা গেছে কিনা? কাজে সমস্ত 3D, ঠিক আছে, সিনেমা, এই শব্দগুলো বাদ। তাহলে দেখবেন যে আপনার যত কম লোড নেবেন তত বেশি মনে থাকবে, তত বেশি অ্যানালাইসিস ভালো হবে। আচ্ছা, কনস্ট্রাকশন অফ স্পেশাল সিনেমাস ফর 3D, 3D নিজেই তো স্পেশাল সিনেমা, কাজে একই জিনিস, তার মানে কনস্ট্রাকশন। এখন দেখেন, আপনাকে এখন মনে করতে হবে এটি যদি কোনো প্যারার হেডিং হয়ে থাকে তাহলে সেই প্যারাতে কি জাতীয় কথা থাকবে। এখন একজন বলবে কি, এইটা কি প্রশ্ন করলো স্যার, আমি কি স্যার পড়ছি পাশে, তাহলে কেমনে বুঝবো? আরে আশ্চর্য, গরুর উপকারিতা এই কথাটা বলার সাথে সাথে কি আপনার মাথায় কিছু আসে না? যে দুধ দিবে, অমুক করবে, তমুক করবে, মানে মানে গরু আমাদের কি কি ব্যবহারে লাগে, এইভাবে তো কনভার্ট করা যাবে কথাটা। কারণ হেডিংটা তো প্যারার কথাগুলোকে জেনারেলাইজ করে থ্রো করা আছে। কাজে হেডিং তো কানেক্টেড প্যারার সাথে, তো ওই কানেকশনের রশি ধরা একটা কিছু মনে করতে হবে। খালি শব্দের মানে এই যে হেডিং এর অর্থ তা না। আবার বলি, ভেরি ইম্পর্টেন্ট টু নোট, মেন্টালি আপনাকে বুঝতে হবে আমি কি বলতেছি। এইটা আলাদা একটা লুজ কথা না, এইটা ওই প্যারার সাথে, কোনো একটা প্যারার সাথে কানেক্টেড। কাজে আপনাকে এখান থেকেই কানেকশনটা করে নিতে হবে যে কনস্ট্রাকশন যদি একটা প্যারা হয় 3D সিনেমা নিয়ে একটা রচনার, তাহলে সেই প্যারাতে কি থাকবে। কয়েক সেকেন্ড লাগে চিন্তা করতে। সেটা হচ্ছে স্পেশাল 3D সিনেমা, নর্মাল সিনেমা না। নর্মাল সিনেমা বাদে স্পেশাল 3D সিনেমাটা কিভাবে বানানো হয় তার একটা বর্ণনা পদ্ধতি থাকবে। এই যে আমি কথাটা বললাম বাংলায়, এইটা মনে করতে হবে। আর আপনি যদি মনে করেন কনস্ট্রাকশন অফ স্পেশাল সিনেমা ফর 3D, আচ্ছা বুঝছি, ঠিক আছে, না কিচ্ছু বুঝিনি, ঠিক আমার মতো করে আপনাকে মেন্টালি এভাবে নিজেকে আওড়াতে হবে মাথার ভিতরে পরীক্ষার হলে যে স্পেশাল সিনেমা 3D একই জিনিস, কনস্ট্রাকশন, তাহলে ওই প্যারাতে থাকবে হচ্ছে, নিজে নিজে মনে মনে কথা বলবেন যে তাহলে ওই প্যারাতে কিভাবে 3D সিনেমা বানায় তার একটা ডেসক্রিপশন থাকবে। ফাইন, তাহলে এই যে খালি কনস্ট্রাকশন অফ স্পেশাল সিনেমা ফর 3D, আচ্ছা বুঝছি, কিন্তু আমি যে ঘোড়ার ডিম বুঝছি এটা আমি বুঝি নাই। আর যখন বুঝবো যে হ্যাঁ তার মানে 3D ছবি কিভাবে বানায় ওইটা বানানো থাকবে, হ্যাঁ মনে মনে আওড়াইলাম। বিরাট পার্থক্য কিন্তু এই দুই লোকের মেন্টাল প্রিপারেশনে। এটা কি বুঝতে পারছি সবাই আমি কি বলছি? সবাই কি বুঝতে পেরেছে আমি কি বলেছি? এই কথাগুলোকে কোনোভাবেই কোনো ছোট কথা মনে করা যাবে না স্যার। আমি আপনাদেরকে মেন্টাল টিপস পর্যন্ত, ফিলোসফিক্যাল এবং সাইকোলজিক্যাল টিপস পর্যন্ত, ঠিক আছে, দিয়ে দিচ্ছি। আচ্ছা, কেউ কেউ উত্তর দেবো না আমরা, হ্যাঁ কেউ, মানে আমরা তো আমাদের প্যারাগ্রাফই দেখিনি। আচ্ছা নেক্সট, গুড রিটার্নস ফোরকাস্ট ফর ইমিডিয়েট ফিউচার। আপনার জানা থাকতে হবে ভবিষ্যৎ আশাবাদ ব্যক্ত করে রাজনীতিবিদ, যে কোনো বক্তা তার কথা শেষ করেন।
আপনাকে যদি বলা হয় রোড সেফটি সংক্রান্তে একটি বক্তব্য দেন, আপনি শেষ করবেন নিশ্চয়ই ভাবে অতএব ভবিষ্যতে রোড অ্যাক্সিডেন্ট কমে যাবে, মানে অ্যাক্সিডেন্ট তো হবেই, কিন্তু এটাকে আমরা নিয়ন্ত্রণের ভিতরে রাখতে পারবো এবং কমাতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ইজন্ট ইট? এভাবেই তো কথা শেষ হয় নাকি? রচনাও এইভাবেই শেষ হয় স্যার। কোনো ফিউচারিস্টিক কোনো কথা, প্রেডিকশন, এই সমস্ত কথা থাকলে লাস্ট 2 প্যারা চেক করতে হয়, লাস্ট 2 প্যারা চেক করতে হয়। তাহলে কিন্তু এই যে গুড রিটার্নস ফোরকাস্ট ফর ইমিডিয়েট ফিউচার, এখন এইটার মিনিংটা বুঝিনি, ওই প্যারাতে কি থাকবে সেটা সেটা বুঝতে হবে। আমার বোঝানোর টাইম লাগতেছে, তারপরে যখন বুঝে যাবেন তখন এই 10টা ওই 2-3 মিনিটের ভিতরে এইভাবে ব্যাখ্যা করা সম্ভব। এটা আপাতত আমরা সময় নিয়ে বুঝি। গুড রিটার্নস মানেটা কি কে বলতে পারবে? 2-1টা শব্দের ভিতরে দিকে বলেন তো, 2-1টা শব্দ বলেন যাতে করে বোঝা যাবে যে গুড রিটার্নস মানে বুঝছি। ভেরি গুড, গুড প্রফিট লিখেছেন একজন। তার মানে 3D সিনেমার বিজনেসের কথা, রিটার্ন কথাটা সাধারণত বিজনেসের জন্য ব্যবহার করা হয়। আমি বলছি স্যার এটা তো জানি না। একটা কিছু চিন্তা করেন, গুড রিটার্নস মানে 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 দর্শক বাড়বে, হ্যাঁ দর্শক বাড়বে, জনপ্রিয়তা পাবে, ভালো ব্যবসা হবে। এই যে কথাটা বললাম মনে মনে, এইটা বলা আর না বলার ভেতরে পার্থক্য লিস্ট অফ হেডিং এ। মানে একটু স্পেসিফিক ভাবে চিন্তা করবেন এখান থেকে। আচ্ছা স্পেসিফিক কেন বলছি জানেন? এইটারও মানে আছে, কারণ হেডিং গুলো জেনারেলাইজড, ভিতরে থাকবে স্পেসিফিক, কাজে এখান থেকেই একটু স্পেসিফিক কানেকশন করে নিচ্ছি যাতে ওই পাশে গেলে আবার এই পাশের গন্ধ পাওয়া যায়। এই জন্যই বলছি স্নিফিং মেথড। এই পাশ থেকে মানে খালি মিনিং না, ওই পাশের কানেকশন করতে হবে, একটা মানে স্পেসিফিক কানেকশন করতে হবে, যে ভেতরে তো স্পেসিফিক বর্ণনা থাকবে, আর এটা একটু জেনারেল জেনারেল ওয়াইডার ভাবে বলা আছে। তাহলে গুড রিটার্ন বলতে ভালো জনপ্রিয়তা পাবে বা ভালো ব্যবসা করবে, মানে অচিরেই, এগুলা এইসব কথাবার্তা ওই প্যারায় থাকবে। দ্য গ্রেটেস্ট 3D ফিল্ম অফ অল টাইম, এইটা যদি কোনো প্যারা 3D বাদ দিলাম, অল টাইম তার মানে সর্বকালের, মানে এই পর্যন্ত, অল টাইম বলতে এই পর্যন্ত, ফিউচারের সাথে তার তুলনা দেওয়া যাবে না। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ কোনটা? মানে আমার মাথার ভিতরে যেটা আসবে সেটা হচ্ছে, আমার মানে এইটা পরে প্রত্যেকটা পরে একটা কিছু মাথার ভিতরে কানেকশন আসতে হবে যে ওই পাশে কি হবে। গ্রেটেস্ট, কারণ কি বলেন তো, এটি যদি কোনো প্যারার হেডিং হয়ে থাকে, সেই প্যারায় একটি 3D ফিল্মের গুণগান গাওয়া হবে। সুপারলেটিভ তো একটা হয়, সুপারলেটিভ একটা হয় না? তাহলে দ্য গ্রেটেস্ট মানে কি? তার মানে একটি 3D ফিল্মের গুণগান গাওয়া হবে, এই কথাটা মনে করতে হবে এখানে, নাহলে হবে না, নাহলে ওই পাশে গেলে গন্ধ পাবেন না। আর স্পেশাল ওয়ান, হ্যাঁ একটি। অন্য মুভির কথাও আসতে পারে, ওই যে আলোকে বোঝানোর জন্য যেমন অন্ধকার আসছে, অন্য মুভির কথাও আসতে পারে, বা শুরুতে মাঝখানে শেষে, হ্যাঁ অন্য মুভির সাথে তুলনা দিয়ে এইটারই জয়গান গাওয়া হবে, এই জন্যই দ্য গ্রেটেস্ট। এরপরেরটা, এন্ড অফ ট্র্যাডিশনাল মুভিজ ফর চিলড্রেন। আমি বলি যে এইটা যদি কোনো প্যারার হেডিং হয় এন্ড অফ ট্রেডিশনাল মুভিজ ফর চিলড্রেন, তাহলে সেই প্যারায় কি করা হবে? একজন আমাকে উত্তর দিয়েছিল যে সেই প্যারায় বলা হবে যে মানে নর্মাল মুভি আর চলবে না, 3D মুভি বেশি জনপ্রিয়তা পাবে, 3D মুভি চলবে পরে। হয় নাই, চিলড্রেন কই যাবে? ওই প্যারাটা শুধু চিলড্রেন ভিউয়ার্সদের জন্য, ওই জন্য ওই প্যারার হেডিং এটা শুধু চিলড্রেন ভিউয়ার্সদের জন্য, যে চিলড্রেনরা ওই অ্যানিমেশন 3D মানে 3D অ্যানিমেটেড হোক, 3D মানে 3D হোক, চিলড্রেনদের কাছে অন্য কোনো কিছুর খানা থাকবে না 3D ছাড়া। সো এই যে এন্ড এবং চিলড্রেন আর মুভিজ তো আছেই, আর একটা ট্রেডিশনাল। আচ্ছা অনেকে লিখেছে যে দেখা যাচ্ছে না, মানেটা কি? লিস্ট অফ হেডিং কি দেখা যাচ্ছে না স্যার? আচ্ছা ঠিক আছে, এরপরেরটা, এরপরেরটা ঠিক আছে, আর লেখার দরকার নেই, আর লেখার দরকার নেই। আচ্ছা আর্লি ডেভেলপমেন্টস, একটু দু একটা শব্দ লিখেন তো যে এটা পড়ে আপনার মনে কি আসছে। আবারও বলি, লিস্ট অফ হেডিং এ বাংলা মানে, শব্দগুলার বাংলা মানে বুঝছেন, তার মানে আপনি কিচ্ছু বুঝেন নাই, অন্য কিছু বুঝতে হবে। যে এখানে একটা স্পেশাল শব্দ আছে, ওই প্যারায় তাহলে এই জাতীয় বর্ণনা পাওয়া যাবে। রাইট, আর্লি ডেভেলপমেন্ট 3D স্টার্টিং, অথবা ইভেন মুভি এর স্টার্টিং থেকে হতে পারে, যে মুভি মানে নর্মাল মুভির সে মানে ইয়া থেকে শুরু করে কিভাবে ধীরে ধীরে 3D আসলো। আচ্ছা হ্যাঁ, তাহলে এখন বলেন হিস্টোরি কোন দিকে থাকে, বলেন হিস্টোরি কোন দিকে থাকে? হিস্টোরি একটা রচনার কোন দিকে থাকে? প্রথম দিকে। কাজেই খেয়াল করে দেখেন, হিস্টোরি অথবা ব্যাকগ্রাউন্ড যদি থাকে প্রথম 2 প্যারায় হবে, প্রথম 2 প্যারা চেক করলেই পাওয়া যাবে। যদি ফিউচারিস্টিক থাকে লাস্ট 2 প্যারা চেক করলে পাওয়া যাবে। এগুলো রুল, আমার রুল না, এগুলো লেখার রুল। আপনিও তো এমনি লেখেন,
আপনিও তো এমনি লিখবেন। আপনি কি হঠাৎ করে মাঝখানে গিয়ে হিস্ট্রি লিখবেন একটা রচনার মাঝখানে গিয়ে? হিস্ট্রি থেকে ধীরে ধীরে তারপরে আসবেন, তাই না? তাহলে এই জিনিসগুলো যে এইভাবে আমি একটু রুল বানাই, মানে রুল বানিয়েছি, এগুলো ফলো করলে না আসলে অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে আপনি খেয়াল করবেন আর্লি ডেভেলপমেন্ট, তাহলে সময় ধরে বলবে, সময় ধরে কিভাবে ডেভেলপ হচ্ছে, তার মানে এখানে সাল টালও থাকতে পারে। এইসব চিন্তা মাথার ভিতরে একটু দেখবে যে ধীরে 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 ম্যাচিওর থট হবে। আপনাকে যা শিখাচ্ছি তো আমি, যেমন এই সালের কথা বলছে, স্যার এখান থেকে তো সাল আমার মাথায় আসবে না। তো আমি বললাম যে মানে এটা জানা থাকলে একটু প্র্যাকটিস করলে ম্যাচিওর থট আরেকটু বেশিও আসবে আপনার মাথার ভিতরে। কিচ্ছু লাগবে না, আপনি খালি আমার সাথে থাকেন, দেখেন কি ঘটে। আপনাদেরকে দিয়ে আমি উত্তর বের করাবো। আচ্ছা, একটা মজার জিনিস বলি, যে মজাটা কোথায়। আমি এইটা ব্যাখ্যা করে দেব, আমি এইটা ব্যাখ্যা করে দেব, এবং আপনারা গিয়ে প্রত্যেকে উত্তর পাবেন। তার ফলে সিদ্ধান্ত দুইটা দাঁড়াবে। একটা হচ্ছে স্যার এইটা সহজ লিস্ট অফ হেডিং, যে আমি সাথে থাকলে মানে প্রত্যেকবার এরকমই মনে হবে। হ্যাঁ, এটা গ্যারান্টি দিয়ে দিলাম, কারণ 22 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলে দিলাম। এখন এইটা ব্যাখ্যা করে দেওয়ার পরে যদি একটাও আমি না বলি, সবগুলো উত্তর আপনারাই বের করতে পারেন, তার মানে কি দাঁড়াবে লিখেন তো? তার মানে হচ্ছে এইটা আমার মতো করে ব্যাখ্যা করতে পারাই লিস্ট অফ হেডিং পারার চাবিকাঠি। তার মানে হচ্ছে আমার মতো করে ব্যাখ্যা করতে পারার সক্ষমতা, শুধু এই লিস্ট অফ হেডিং গুলো আমার মতো করে ব্যাখ্যা করতে পারার সক্ষমতাই লিস্ট অফ হেডিং। ভিতরে গিয়ে প্যাসেজ মারাত্মক বোঝার সক্ষমতা লিস্ট অফ হেডিং না। ঠিক আছে? ওকে ফাইন, আপনাদেরকে দিয়ে আমি বের করাবো, ঠিক আছে? প্রমিস, প্রমিস আপনাদেরকে দিয়ে বের করবো। আমি একটু সাথে থেকে ক্লু দেবো শুধু। তাহলে আর্লি ডেভেলপমেন্ট, হিস্ট্রিটা থাকবে, সালটাও থাকতে পারে, হিস্ট্রি বলে তো সাল তো আসবেই, সময় আসবেই। নিউ টেকনোলজি ডিমিনিশেস দি আর্ট। সব কথার ভেতরে, যেমন আমি বলছিলাম, সব কথার ভেতরে সব কথার অপোজিট নাই। যেমন হলুদ কালারের অপোজিট নাই, টেবিলের অপোজিট নাই, নাউনের অপোজিট হয় না। তাহলে একই রকম সবগুলোর ভিতরে পজিটিভ নেগেটিভ থাকবে এমন কোনো কথা নাই, কিন্তু কিছু শব্দের ভিতরে পজিটিভ নেগেটিভ থাকে, সেটাও ফলো করতে হবে। এই জন্য বলছিলাম যে পরে আমি লিস্ট দিয়ে দেবো কি কি ফলো করতে হবে। নিউ টেকনোলজি, নিউ টেকনোলজি বলতে কি? 3D। ডিমিনিশেস মানে কমানো, তার মানে শিল্প মান কমিয়ে দেয়। সো 6 নাম্বার নেগেটিভ, 6 নাম্বার 3D নেগেটিভ। যেই প্যারায় নেগেটিভ গন্ধ পাওয়া যাবে 6 নাম্বার চেক করতে হবে। এই যে প্রত্যেকটা অ্যানালাইসিস করতেছি, ওই পাশে গিয়ে প্যাসেজে গিয়ে কি ঘটবে তার সাথে। তার মানে কাজটাই তো আসলে হচ্ছে হেডিংটাকে প্যাসেজের সাথে কানেক্ট করা, যেটা এই অ্যানালাইসিসটাই আপনাকে আগে থেকেই কানেক্ট করে রাখবে। ফলে আপনার ওই পাশে বেশি বোঝার দরকার হবে না, গন্ধ পাওয়া যাবে, স্নিফ করা যাবে। আচ্ছা, এটা একটা কালেক্টেড ম্যাটেরিয়াল, এটা একটা অনলাইন থেকে একটা কালেক্টেড ম্যাটেরিয়াল, কোথা থেকে নিয়েছিলাম আমার মনে নাই স্যার। এটা বোঝানোর জন্য খুব ভালো একটা, এই জন্য আমি নিয়েছি। তারপর আমরা কেমব্রিজে যাবো আবার। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে থ্রি ডির প্রবলেম। এই পর্যন্ত নেগেটিভ কিন্তু এটা পাইছি। দ্য গোল্ডেন এজ অফ মুভিজ, মুভির গোল্ডেন এজ। 3D বলে নাই কিন্তু, শুধু 3D বলে নাই, মুভিজ বলছে শুধু। আচ্ছা, 3Dর আন্ডারে, গরুর রচনার আন্ডারে আপনার চতুষ্পদ অন্য প্রাণীর কোনো প্যারা হতে পারবে? মানে ছাগলের কোনো প্যারা হতে পারবে? পারবে না। কাজে 3Dর আন্ডারে সমস্ত কিছু 3D নিয়ে হইতে হবে, খালি মুভিজ নিয়ে হইতেই পারে না। 7 নাম্বার ডিস্ট্রাক্টর বোঝাই যাচ্ছে। লজিক পাইছেন? খেয়াল করে দেখেন, স্পেশাল সিনেমা, গুড রিটার্ন, ফোরকাস্ট ফর ইমিডিয়েট ফিউচার, এখানে উজ্জ্বল রাখছে। জেনারেল মুভি বলে তাহলে 3D যদি হয় তাহলে হবে। এখানে বলছে 3D। এন্ড অফ ট্রেডিশনাল মুভিজ, তার মানে 3Dর দিকে। আর্লি ডেভেলপমেন্টস, তার মানে 3Dর জন্য হলে হবে। নিউ টেকনোলজি মানে 3D। ইন ডিফেন্স অফ 3D, 3D ইজ হিয়ার টু স্টে, আনডিজারেবল ভিজুয়াল এফেক্টস। দেখেন, হয় উজ্জ্বল থাকতেছে অথবা 3D বলে দিচ্ছে, কিন্তু খালি মুভিজ এটা হইতে পারে না। কাজে এটা একটা ডিস্ট্রাক্টর। আচ্ছা, কার সাথে ডিস্ট্রাক্টর হইতে পারে দেখি। আপনাদেরকে কাজ দিলাম, কার সাথে ডিস্ট্রাক্টর হইতে পারে, মানে অন্য কোন নাম্বারের সাথে ডিস্ট্রাক্টর হইতে পারে এখানে। যেটা টাইম নিয়ে আছে আর্লি ডেভেলপমেন্ট, যেটা টাইম নিয়ে আছে আর্লি ডেভেলপমেন্ট, যে এইজ, গোল্ডেন এইজ, আর্লি, এই এইজ আর্লি দুইটাই টাইম নিয়ে। সো দেয়ারফর 5 এবং 7 ঘেন্টি মারা, যে কোনো একটি উত্তর হবে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, এই আর্লি ডেভেলপমেন্ট যদি একটা প্যারা হয়, তার ভিতরে গোল্ডেন এজ অফ মুভিজ কথাটা থাকতেই পারে। একটা কথা থাকা স্পেসিফিক ডিটেল, আর টোটাল প্যারার জেনারেলাইজড। ওই যে বলছিলাম না যে অন্ধকার থাকলেই প্যারা তো অন্ধকারের হয়ে যাবে না, তার জন্য কে আসছে। তাহলে এখন দেখেন, এই যে আর্লি ডেভেলপমেন্ট বলতে পারে এত সাল থেকে মানে টকিং মুভি শুরু হয়েছে, তারপরে অমুক হয়েছে, তারপরে অমুক হয়েছে, গোল্ডেন এজ ছিল মানে এত সালে, তারপরে আরো ডেভেলপ হয়ে তারপরে আসছে গিয়ে 3D মুভি। এখন মানে এটা কি আর্লি ডেভেলপমেন্ট হবে নাকি গোল্ডেন এজ হবে? গোল্ডেন এজ তো একটা খুচরা ইনফরমেশন। এই খুচরা ইনফরমেশন কখনোই লিস্ট অফ হেডিং হবে না। খুচরা ইনফরমেশন
অলওয়েজ ডিস্ট্রাক্টর। খুচরা ইনফরমেশন অলওয়েজ, স্পেসিফিক ডিটেইল অলওয়েজ ডিস্ট্রাক্টর। হেডিং মানে সবগুলো লাইনকে যোগ দিলে কে প্রাধান্য পায়? বুঝতে পারছি স্যার এই যে কথাটা, সবগুলা প্যারা সবগুলা লাইনকে যোগ দিলে কে প্রাধান্য পায়। কাজে এই হিসাবে আরো একটা ব্যাপার আছে, টপিক যেটা সেটা ঘুরে ফিরে বিভিন্ন ওয়ার্ডের ভিতরে সিনোনিমাসলি একাধিকভাবে প্রকাশ পাবে। যেমন মিল্কের মাধ্যমে প্রকাশ পাবে উপকারিতা, হাড্ডি, চামড়া, বেল্ট, লেদার দিয়ে উপকারিতা প্রকাশ পাবে, সিনোনিম অথবা এক্সাম্পল। কাজে প্যাসেজের ভিতরে কি থাকবে? সিনোনিম বা এক্সাম্পলস। কিন্তু আবার অন্য অন্য টপিক আসতে পারবে যেটা ওইটাকে বোঝানোর জন্য আসছে। ফাইন, এখন ইন ডিফেন্স অফ 3D, তাইলে এইটা কার সাথে উল্টা বলেন তো? এই যে আমি অবজারভেশন গুলো করতেছি, মানে সিমিলার, সিমিলার কার সাথে, উল্টা কার সাথে? একটা ছিল নিউ টেকনোলজি ডিমিনিশেস দি আর্ট, তার মানে 3D এর নেগেটিভ। এটা হচ্ছে ইন ডিফেন্স অফ 3D, তার মানে 3D এর পজিটিভ। তার মানে 3D এর পজিটিভ। এই যে নিউ টেকনোলজি ডিমিনিশেস দি আর্ট, আর্টকে নষ্ট করে ফেলে, ডিমিনিশেস মানে কমায়। আর এটা ইন ডিফেন্স অফ 3D, তার মানে 3D সপক্ষে। তাহলে 6 এবং 8 দুইটাই হতে পারবে, আবার একটা আর একটা ডিস্ট্রাক্টরও হতে পারে। কিন্তু এই 6 যে নেগেটিভ আর 8 যে পজিটিভ, এইটা বোঝাই যথেষ্ট। তার মানে ইউ আর গেটিং প্রিপেয়ার টু বি কানেক্টেড উইথ দি প্যাসেজ পার্ট। ইউ আর গেট, মানে এই অবজারভেশন গুলোর মাধ্যমে আপনি প্যাসেজ পার্টের সাথে প্রতিটা অবজারভেশন দিয়ে কানেক্টেড হয়ে থাকতেছেন। কি হইলে কি ঘটবে ওই পাশে গেলেই টের পাবেন। আচ্ছা হ্যাঁ, 4-এর সাথেও হতে পারে। না, 4-এর সাথে হচ্ছে না কেন? এটা অনলি ফর চিলড্রেন, এটা মোর স্পেসিফিক। ওইটাই বলছিলাম যে এইটা যদি প্যারার এমন হয় যে ট্রেডিশনাল মুভিজের এন্ড হয়ে 3D মানে গুণগান, তাহলে হবে না। এটা অনলি ফর দি চিলড্রেন ভিউয়ার্স। হ্যাঁ, মোর স্পেসিফিক। 3D ইজ হিয়ার টু স্টে। তাহলে এইটার সাথেও আবার 8-এর সাথেও 9-এর একটু কাছাকাছি আছে। 3D ইজ হিয়ার টু স্টে আর ইন ডিফেন্স অফ 3D, তাহলে এই দুইটা কাছাকাছি। বাট এইটা আবার 6-এর উল্টা, মানে নেগেটিভের উল্টা পজিটিভ। তাহলে 3D ইজ হিয়ার টু স্টে যদি হয়, তার মানে হেয়ার টু স্টে মানে কি? তার মানে ভবিষ্যতে থাকবে। তাহলে এটাও একটা ফিউচারিস্টিক, এটাও কিন্তু শেষের দিকে হতে পারে। আনডিজারেবল ভিজুয়াল এফেক্ট, ভেরি স্পেসিফিক। তার মানে 3D এর আরেকটা নেগেটিভ, 3D এর আরেকটা নেগেটিভ ভিজুয়াল এফেক্ট শুধু। তার মানে কোনো প্যারায় যদি শুধু চোখের সমস্যা, 3D এর চোখের সমস্যা নিয়ে আলোচনা করা হয়, তাহলে এই প্যারার হেডিং হবে এইটা। কিন্তু যদি এইটা একটা একটি মাত্র অসুবিধা হিসেবে আসে, আরো অনেক অসুবিধা হয়, তাহলে তো এটা তখন স্পেসিফিক ডিটেল হয়ে যাবে। ব্যাখ্যাগুলো কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? তাহলে ব্যাখ্যা ক্লিয়ার, ব্যাখ্যা যে ক্লিয়ার হইলো, এর ভিতরে কমন কোন জিনিসটা মানে মনে রাখতে হবে? মনে রাখতে হবে এইখানে জানা শব্দ থাকলে আমি এর বাংলা অর্থ বুঝছি, এইটার কোনো অর্থ নাই। এটা দিয়ে আপনার কোনো স্কিল হবে না, এটা দিয়ে আপনার কোনো খুশি হওয়া চলবে না, এটা দিয়ে আপনার লিস্ট অফ রিডিং এ আপনি শান্তি বা স্বস্তি পাবেন না। আপনাকে অন্য কিছু চিন্তা করতে হবে, অন্য কোনো অবজারভেশন, পজিটিভ, নেগেটিভ, স্পেশাল ওয়ার্ড, সুপারলেটিভ, ওই পাশের কানেকশন, এগুলো মানে এই কামগুলো করতে হবে। কোনগুলো সিমিলার, কোনগুলো অপোজিট। এখন দেখেন 1 থেকে 10 কিন্তু আমরা খাইয়া ফেলছি। এই 1 থেকে 10-এর এই গন্ধ যে খাইলাম, গন্ধগুলো অলরেডি টেস্ট করা হয়ে গেছে। ওই পাশে গেলে ভুর ভুর করে গন্ধ বের হবে। আর আপনি তখন বলবেন কি, স্যার এটা সোজা। আসলে এটা সোজা ছিল না। এই এই ব্যাখ্যা এটাকে মারাত্মক সোজা করে দিবে। কোনোটা মারাত্মক সোজা করবে, কোনোটা মিডিয়াম সোজা করবে, বাট অ্যাটলিস্ট সোজা করবে। আপনার তাল থাকবে, আপনি একজন স্কিল্ড মানুষ হবেন। আসি এবারে, এইবারে দেখবেন যে আপনার কটটুক পড়া লাগে। যেহেতু আমরা জানি শুরুর দিকের কথা আমরা চেক করব, গোল্ডেন এজ চেক করব, অথবা কি চেক করব? আর্লি ডেভেলপমেন্ট। দেখি তো সাল আছে কি কি, যেখানে 1922, 1952, 1970, 1990। দেখি তো গোল্ডেন এজের মধ্যে যে গোল্ডেন এরা আছে একটা, ইন 1952। তাহলে এখন খেয়াল করেন, 1922 থেকে শুরু করে 52 গোল্ডেন এরা, তারপরে আবার 70 এবং 90, শেষে গিয়ে 3D। এখন আমাকে বলতে হবে এটা কি গোল্ডেন এজ নাকি আর্লি ডেভেলপমেন্ট? গোল্ডেন এজ আমি একটা পাইছি মাত্র এর ভেতরে, সো দিস ইজ স্পেসিফিক ডিটেল। বাট সবগুলাকে যোগ দিলে গড়ে আমরা কি বলবো? আর্লি ডেভেলপমেন্ট। শুরু থেকে এর ভেতরে মাঝখানে একটা অংশ ছিল। তাহলে কিভাবে ডিস্ট্রাক্টর সেট করছে গোল্ডেন এজ বা গোল্ডেন এরা, বোঝা গেছে? আর্লি সবাই বুঝতে পারতেছি, ফাইন। আপনাদেরকে আমি শুধু ক্লু দেবো, আপনারাই বের করবেন।
রিলিজ ওয়ার্ল্ড ওয়াইড ইন ডিসেম্বর 2009, দ্য ফ্যান্টাসি ফিল্ম অবতার। যেহেতু ইয়েতে লেখা আছে, কি বলে, ইটালিক্সে লেখা আছে, আবার লেখা আছে অবতার, আবার লেখা আছে অবতার, আবার লেখা আছে অবতার। তার মানে আবার কি হন অবতারের কি মানে পজিটিভ নেগেটিভ নাকি শুধু কোনো গান? ইউএস $2 বিলিয়ন ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা করছে, $3 বিলিয়ন মার্ক হয়েছে, শেষে গিয়ে অত কিছু করা লাগে না। দিস ইজ দি ওয়ান, দিস ইজ ওয়াই অল দিস 3D ওয়ার বিল্ড ফাইনালি অ্যারাইভড। আমাকে বলেন যে এখানে কি অবতারের গুণগান গাওয়া হয়েছে নাকি অবতারের ইয়ে হয়েছে গুণগান? সো সো কি দাঁড়ালো? পজিটিভ এবং একটি মুভি, টোটাল ইয়াটাই একটি মুভি নিয়ে। তাহলে কোনটা? The greatest 3D film of all time, একটা মুভি, এই যে the greatest superlative. So therefore the answer is 3. এখন একটু খেয়াল করেন তো, আমি যে চিন্তা করছিলাম দ্য গ্রেটেস্ট 3D ফিল্ম অফ অল টাইম, এটা কি শফি স্যারের উত্তর জানা আছে বলে নাকি সবারই সম্ভব? কারণ দ্য গ্রেটেস্ট মানে সুপারলেটিভ, এবং এটা যদি হেডিং হয় তাহলে তো স্পেসিফিক ডিটেল হতে পারবে না, সব লাইনের যোগফল না, তাহলে বেশিরভাগ লাইনেই ওই মানে ওই একটা ফিল্ম নিয়েই থাকার কথা। তো পাইলাম অবতার নিয়ে 4 বার আছে কথা, তার মানে পুরো প্যারাটাই অবতার নিয়ে, এই জন্য এটা গ্রেটেস্ট ফিল্ম। তো ওইটুকু আন্দাজ করা কি কোনো এটার জন্য উত্তর জেনে আমাকে বুঝাইতে হয় নাকি ওটা করে, নাকি ওটা সম্ভব চিন্তা করা? সম্ভব। আপনি সুপারলেটিভ খেয়াল করবেন, আপনি খেয়াল করবেন, এ থাকলে খেয়াল করবেন সলিউশন, সলিউশন যদি থাকে তাহলে একটি সমাধান, গ্রান্টেড সলিউশন, ইউনিভার্সাল সলিউশন। তাহলে ওই প্যারা একটা প্রবলেম থাকবে, শেষে গিয়ে তার একটি নির্দিষ্ট ইউনিভার্সাল সলিউশন দেওয়া থাকবে। এই কথা কি ইউনিভার্সাল সলিউশন থেকে বোঝা যাবে না? অবশ্যই বোঝা যাবে। দোজ হু এমব্রেস 3D, সাথে সাথেই চিন্তা করেন যারা 3D কে এমব্রেস করে, আলিঙ্গন করে, তার মানে কি ওয়েলকাম করে, তার মানে 3D কে সাপোর্ট করে। তাহলে কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। আচ্ছা, তাহলে এখন পজিটিভ যদি হয় তাহলে 3D ইজ হিয়ার টু স্টে হতে পারে, আরেকটা হতে পারে ইন ডিফেন্স অফ 3D। তাহলে when 3D is done well, এখন দুইটার ভিতরে নেবেন, ঠিক আছে? ফিউচারিস্টিক কিন্তু শেষের দিকে হওয়ার কথা, সিতে হওয়ার কথা না। ওয়েল, আবার দেখি আর্টিস্টিক টুল কিট, কিন্তু একটা ছিল যে ডিমিনিশেস দি আর্ট, কিন্তু ডিমিনিশেস নেগেটিভ তো না এখানে। ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ পার্ট অফ দি ফিল্ম মেকার্স আর্টিস্টিক টুল কিট, কাজে আর্ট দিয়ে হুদাই নেগেটিভের দিকে যাবো কেন? এমব্রেস, অ্যাডিং, ডান ওয়েল, রিগার্ডেড পার্ট অফ আর্টিস্টিক, তার তো কিছু লাগে না, তো গন্ধ পাওয়া যাচ্ছে ভুরভুর করে। কোনটা হবে? 3Dর পরে। So this is number 8, in defense of 3D. In defense of 3D. মজার ব্যাপার হচ্ছে যারা কনফিডেন্টলি বলতে পারতেছেন না তাদের জন্য একটা সলিউশন দিয়ে দিয়ে সাথে সাথে আপনি কনফিডেন্টলি সব বলতে পারবেন। সেটা হচ্ছে এত বোঝার তো দরকার নাই, এই কয়টার ভিতরে দেখেন, গিয়ে দেখবেন সর্বোচ্চ কনফিউশন এলে 2টার ভিতরে হবে, 10টার ভিতরে কোনোদিনই হবে না। এত চিন্তার কি আছে স্যার? রিল্যাক্স, বোঝেন খেলাটা, বোঝেন খেলাটা, বোঝেন। এত টেনশন কেন? আচ্ছা, 3D ইজ হিয়ার টু স্টে যদি হতো তাহলে আমার কথা থাকতো যে 3D মানে 3D আছে, টিকে গেছে, এবং স্ট্রং সাপোর্ট থাকতে হবে যে ভবিষ্যতেও থাকবে। স্ট্রং কেন বলছি? কারণ প্যারাগ্রাফের হেডিং হতে গেলে তার যে প্যাসেজের ভিতরে দেখেন অবতার পাইছি 4 বার, তারপরে পজিটিভ পাইছি, এখানে যে ডান ওয়েল পাইছি, এমব্রেস পাইছি, তারপরে রিগার্ডেড এজ আর্টিস্টিক পাইছি। তার মানে কি টোটাল প্যাসেজ জুড়ে শুরুতে, পরে, মাঝখানে কি পাওয়া যাচ্ছে না? বিস্তৃত ভাবে পাওয়া যাচ্ছে না? তাহলে এখন শেষে গিয়ে তো যদি মানে স্ট্রং ভাবে দাবি করতো যে যে এটা ভবিষ্যতেও থাকবে, তাইলে তখন সে আমি বলতে পারবো। তাহলে এখন এই যে ফিউচারিস্টিক কিছু তো নাই, খালি 3D জেনারেল কোনো গান গাওয়া হয়েছে, এই যে পয়েন্টিং আউট দ্যাট ম্যানি কই ফিউচার কই নাই, এই জন্য না। ক্লিয়ার? ক্লিয়ার? ফিউচার নাই, সাধারণ অর্থে বলা হয়েছে। আচ্ছা, এখন দেখি, বাট নট এভরিওয়ান গ্রিটস দ্য রাইজ অফ 3D। বাট দিয়ে কোনো প্যারা শুরু হওয়া মানে আগের প্যারার উল্টা, হাউএভার দিয়ে কোনো প্যারা শুরু হওয়া মানে আগের প্যারার উল্টা। আগের প্যারা যেহেতু এমব্রেজ এবং পজিটিভ, পড়াও লাগে নাই, বাট মানে এটা নেগেটিভ, কারণ প্যারা শুরু বাট দিয়ে।
বুঝতে পারছেন মজাগুলা কোথায়, গেম কোথায়? সো নেগেটিভ, নেগেটিভ কি আছে ওই কটার ভিতরে এত টেনশন কেন? মানে দুইটার ভিতরে হবে, তিনটার ভিতরে হবে, মানে ছোট হয়ে আসছে পৃথিবী, এরকম করতে হবে। 10টার ভিতর থেকে দুইটা, দুইটার ভিতর থেকে, আরে এত টেনশন কি? দুইটার ভিতর থেকে অবু 10-20 করেও যদি দেন, তারপরেও 50% সম্ভাবনার সূত্র অনুসারে, খালি হুদাই টেনশন করেন আপনারা। আচ্ছা দেখি, গ্রিস দ্য রাইজ অফ 3D উইথ ওপেন আর্মস, সাম অপথালমোলজিস্ট, এটা কিন্তু চোখের অংশ আসছে, যে অপথালমোলজিস্ট বলতে পারেন স্যার আপনি বলছিলেন ইয়া লাগবে না, কি বলে, ভোকাবুলারি লাগবে না রিডিং এর জন্য, অপথালমোলজিস্ট মানে জানি না। আপনাকে বলুন স্যার আমি জানি, ওইটা না, ধরে নিলাম যে জানি না, ফাইন, মানে ধরলাম জানি না, কোনো সমস্যা নাই। পয়েন্ট আউট দ্যাট 3D হ্যাভ এন আনসেটলিং ফিজিক্যাল এফেক্টস ফর ম্যানি ভিউয়ার্স, যে চোখে দেখার ব্যাপার বলছেন, যে চোখের জন্য সমস্যা। এখন তাহলে এখন দেখেন আমার নেগেটিভ কি কি আছে দেখি। 1 নাম্বার, আনডিজায়ারেবল ভিজুয়াল এফেক্টস, টোটালটাই যদি এই ভিজুয়াল এফেক্ট নিয়ে হয় তাহলে এটি হবে। বাট এই ভিজুয়াল এফেক্টের পরে যদি এমন হয় যে আরো নেগেটিভ আছে, তাহলে তো খালি এইটা তো কেমনি হেডিং হবে? হেডিং তো টোটালটা যোগ দিয়ে হয়। সো লেটস চেক। দেখি তো আর কি আছে মাঝখান দিয়ে দেখি। দ্য প্রবলেম ক্যান বি দিস প্রবলেম, মানে চোখের প্রবলেমই চলতেছে, হায় হায়। তারপর কি, আনইউজুয়াল ভিজুয়াল ফেনোমেনা। ও কি, তাহলে সিদ্ধান্ত কি হলো? হ্যাঁ, সিদ্ধান্ত হলো চোখ। এমনি করে দেখবেন। আচ্ছা, এর জন্য কি প্রতি প্যারায় কি কি বলছে, আপনার কি এত কিছু বুঝতে হয়েছে? আপনার বুঝতে হয়েছে কিনা বলেন? মোটেও না। তবে আমরা আরেকটা করব। আচ্ছা, একটু প্রথমে আপনাদেরকে বোঝানোর জন্য আমি এরকম একটা নিছি, যে এরকমও আসে যে অত বোঝার দরকার নাই, ওই অ্যানালাইসিস থেকে ক্লু পেয়েই একটু টোটালটা একটু আগে পিছে, মানে মানে ফার্স্ট 2 লাইন মাঝখানে একটু, লাস্টে একটু দেখলেই পাওয়া যায়। একটু কঠিনও আছে, এটা আমরা সেকেন্ড হাফে করবো আজকে। একটু কঠিনটা কিভাবে করব, সেকেন্ড হাফে করব, ঠিক আছে? বাট আগে সহজটা দিয়ে বুঝে নেই। এটা কিন্তু আসলে সহজ না, মানে মিডিয়াম স্ট্যান্ডার্ড, মানে কোনো আইএলটিএস এর কোয়েশ্চেন সহজ হয় না, মিনিমাম একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়। সো দিস ইজ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, বাট সামহাট টাফ যদি কখনো চলে আসে, তখন কি হবে, এটা সেকেন্ড হাফে, ব্রেকের পরে, বিরতির পর আসবে। Film critic Roger Ebert warns that 3D is detrimental to good filmmaking. Warn, warn কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। ডেট্রিমেন্টাল মানে জানি না, ডেট্রিমেন্টাল মানে জানি না, আমি খুব প্র্যাকটিক্যাল। অন্যরা শেখাবে কেমনে আপনি তো জানেন, অন্য যে কেউ শেখাবে এইভাবে, ডেট্রিমেন্টাল মানে অমুক, অতএব এইটা বুঝেন, অতএব এইটা হইলো। এখন আপনি যদি প্রশ্ন করেন স্যার পরীক্ষার হলে যখন আমি ডেট্রিমেন্টাল মানে জানবো না, অথবা একই রকম আরেকটা অজানা শব্দ থাকবে, তখন সলিউশন কি? মানে হার্মফুল, ঠিক আছে, ডেট্রিমেন্টাল মানে ক্ষতিকর, ধরলাম যে আরেকটা শব্দ আছে জানি না, সলিউশন কি? আমি থাকবো, নাকি ডিকশনারি থাকবে, নাকি মোবাইল ইউজ করতে দেবে, নাকি পাশের জনকে জিজ্ঞেস করা যাবে? কিচ্ছু পারবেন না কিন্তু। 22,500 টাকা মাইর হয়ে যাবে, পরীক্ষার হল থেকে বের করে দিবে। দে আর ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট ইট। এটা স্কুল কলেজ ইউনিভার্সিটির মতো যে একটু হেল্প নেওয়া যায় না। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আপনি সামনে যাবেন, সামনে গিয়ে আপনি দেখবেন যে ওইটার মানে আপনি বুঝে যাবেন। আর যদি মানে তারপরেও না বুঝেন, মনে করবেন উত্তরের জন্য ওই মানেরও দরকার নাই। দুইটা সলিউশন, সামনে সামনে গেলে ওর মানে পাবেন, যদি তারপরেও না বুঝেন, তাহলে কেমব্রিজ এই বিষয়টা বুঝেই আপনাকে ট্র্যাপে ফেলার জন্য এটা দিচ্ছে, কারণ উত্তর বের করার জন্য ওই মানেরও দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখি, ধরেন আমি ডেট্রিমেন্টাল জানি না, তাহলে গুড ফিল্ম মেকিং এর জন্য ডেট্রিমেন্টাল আপনি ধরে নিলেন, যেহেতু ওয়ার্নস, কাজে এটা নেগেটিভ। চেক করবো এখন। ফার্স্টলি হি আর্গুজ দ্য টেকনোলজি ইজ সিম্পলি আননেসেসারি, অ্যাগেইন নেগেটিভ, দেয়ারফর ডেট্রিমেন্টাল পজিটিভ হওয়ার কোনো কারণ নাই, শেষ। এইটুকুই হচ্ছে আপনার ভোকাবুলারি সংক্রান্ত নলেজের প্রয়োজন, কারণ এটা নেগেটিভ। 2D মুভিজ আর অলরেডি 3D as far as our minds are concerned, তাহলে মনের চোখে আমরা 3D দেখতে পারি, এটা বলছে। অ্যাডিং দ্য এক্সট্রা ডাইমেনশন উইথ টেকনোলজি ইনস্টেড অফ লেটিং আওয়ার মাইন্ডস ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, এখন যে আমরা ভিতরে ডিটেইলে হারায় যাচ্ছি, এটাকে ঠিক হবে? ঠিক হবে না। তার আগে আপনাকে চিন্তা করতে হবে নেগেটিভ আর কোনটা আছে, এটা দেখে নেই, ওইটা পাই কিনা সেইটা চেক করি, এইটা বোঝার দরকার নাই। কথা কি বোঝাতে পারছি আমি? কথা কি বোঝাতে পেরেছি? ইজ ইট ক্লিয়ার? যখন ডিটেইলে হারায় যাবেন, তখন আপনি নিজেকে ওয়ার্ন করবেন, নিজেকে সংকেত দিবেন, এটা আমার কাজ ছিল না। উপরে থেকে কোন একটা বা কোন দুইটা নিয়ে কাজ করতেছি, এইটা আবার মনে করে কাজ করবেন। আরেকটা আছে ডিমিনিশেস দ্য আর্ট, মানে আর্টকে শিল্পমান নষ্ট করে ফেলে। এই কথা বলার জন্য হয়তো কথা বলতে পারে, এখন আমি ওই কথাটা বলার জন্য এত কথা বলছি কিনা এটা চেক করব, টোটাল রাইটার এই প্যারায় কি বলছে তা চেক করবো না, ঠিক আছে? তাহলে এখন দেখি,
Ebert also points out that the spatial glasses dim the effect by soaking up light from the screen, making 3D films a slightly duller experience. তারা যে ফিল্মের কোয়ালিটি নষ্ট করে দেয়, ঠিক আছে, দেন দে মাইট আদারওয়াইজ বি। ফাইনালি, তাহলে ফাইনালি যেহেতু কাছে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই যে সমস্ত কানেক্টরের পরে ফাইনালি, হাউএভার, বাট, দেয়ারফর, সো, হ্যাঁ, এসব কানেক্টর দেবে, এমনকি এন্ড বড় হাতে থাকলে তারপরে একটা ইম্পর্টেন্ট কথা থাকে। এবার সাজেস্ট 3D encourages filmmaker to undercut drama. The drama is part of the art. যে পার্ট অফ দি আর্ট করতে বলতাম স্যার, আমি তো মানে মুভি স্টুডেন্ট না বা ফিল্মোগ্রাফি স্টুডেন্ট না। আরে ভুলে যাচ্ছেন কেন? ওই যে ডিমিনিশেস দি আর্ট কি না, যেটা আগে বুঝে আসছিলাম একমাত্র নেগেটিভ বাদ আছে, সেইটার সাপেক্ষে বুঝছি যে ড্রামা মানে তো মানে শিল্পটাকে নষ্ট করে, এন্ড নেগেটিভ তো বুঝে গেছি। কেমনে বুঝলাম? কারণ এছাড়া নেগেটিভ নাই, শুরুতে নেগেটিভ ভাইব দিছে, তারপর এখানে দুইটা পাইছি, ডালার এক্সপেরিয়েন্স এবং আন্ডারকাট ড্রামা। এটাতে এনশিওর্ড হয়েছে যে আমার উত্তর কত নাম্বার? কত নাম্বার বলেন? 6। একটা কখনো দুইবার হবে না, কাজে আপনার বাকি কিন্তু কমে আসতেছে চয়েসেস। প্রথম দিকে দুই তিনটা আপনি মানে সঠিক উত্তর দিয়ে ফেললে আপনার বাকিগুলোর সম্ভাবনা আরো বেড়ে যাচ্ছে, বিকজ ইউ আর লেফট উইথ ফিউয়ার নাম্বার অফ চয়েসেস। কম চয়েস আপনার জন্য থেকে যায়, তার ভিতর থেকে উত্তর হবে। তাইলে এখন আমার কি বাদ আছে? শেষের দিকে ফিউচারিস্টিক বাদ আছে, হিয়ার টু স্টে, তারপরে ওই যে মানে গুড রিটার্নস, এগুলা বাদ আছে। লাস্ট প্যারা, whether or not 3D becomes a powerful force for the filmmaker's vision and the film-going experience or goes down in history as an overhyped, expensive novelty. স্যার কঠিন, ঠিক কিনা? স্যার কঠিন, ইয়েস নো লিখেন তো, স্যার কঠিন। ওকে ফাইন, ঠিক আছে, স্টপ করে লিখেন না। এই যে কথাটা মনের ভিতরে আসবে আপনাদের, এটা আমি জানি, এই জন্যই বললাম যে কঠিন যদি হয়, কি কঠিন? ভোকাবুলারি সেন্টেন্স স্ট্রাকচারের যে কম্বিনেশন, এটা কঠিন। আপনার কোনো প্রশ্ন কি এখানে ভোকাবুলারি সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আসছে আপনাকে, নাকি আপনি বাকি চয়েস গুলোর ভিতর থেকে কোনটা সুপার গ্লু লাগে এটার সাথে সেই কামে ছিলেন? আপনার কাজ তো হচ্ছে বাকিগুলা থেকে কোনটা ফিউচারিস্টিক আছে শেষের দিকের সেটা দেখা। তাইলে এখন আপনি দেখবেন এই দুইটার ভেতরে একটা হচ্ছে 3D is here to stay, আর একটা হচ্ছে গুড রিটার্নস ফোরকাস্ট ফর ইমিডিয়েট ফিউচার। এটা তো দুইটা ফিউচারিস্টিক আছে, তাহলে গুড রিটার্নস হবে যদি আপনার কমার্স, যেমন আচ্ছা একটু খেয়াল করে দেখেন, এই দুটোর ভিতরে কিন্তু বিরাট বিরাট প্যাচ আছে। ফিউচার, গুড রিটার্নস, তাহলে গুড রিটার্ন হলেও তো 3D থাকবে, তাহলে এইটার ভিতরে এটা ঢুকানো থাকতে পারে, ওইটার ভিতরে এটা ঢুকানো থাকতে পারে। মানে এইটা যদি কোনো প্যারার হেডিং হয় তাহলে তার ভিতরে এইটাও থাকতে পারে, আবার এইটা যদি হেডিং হয় তার ভিতরে এইটাও একটা স্পেসিফিক ডিটেল থাকতে পারে। তাহলে আমি কেমনে বুঝবো যে কোনটা? যেটা গুরুত্ব পায়। গুরুত্ব পায় কিভাবে? রিপিটেশনের মাধ্যমে। গুরুত্ব পায় কিভাবে? গুরুত্ব পায় ওই যে আপনার মানে সেন্টেন্স স্ট্রাকচারের মাধ্যমে, হাউএভারের পরের অংশ, বাটের পরের অংশ, ঠিক আছে, দো, অলদো, এগুলোর পরের অংশ, তারপরে মানে ইফ এর কন্ডিশনাল অংশ না, ওই পার্ট, তারপরে এমফেটিক ওয়ার্ড, জোরপূর্ণ শব্দ। যখন দুইটা নিয়ে কনফিউশন হবে তখন দেখবেন কোন দিকে পাল্লা ভারী, মূল তথ্য কোন দিকে সেটা দেখবেন। এখন দেখি নো সাইন্স, এই যে নো সাইন্স অফ ফেডিং, তো তার মানে কি? হিয়ার টু স্টে, তাই না? আচ্ছা, কিন্তু কি বলছে? দ্য টেকনোলজি সার্টেনলি শোজ নো সাইন্স অফ ফেডিং ইন দি পপুলারিটি স্টেকস এট দি মোমেন্ট। আচ্ছা, ক্ল্যাশ অফ দি টাইটান্স, অ্যালিস ইন দি ওয়ান্ডারল্যান্ড and How to Train Your Dragon have all recently benefited at the box office due to the added sales that 3D provides. দুইটাই আছে এখানে কথা, তাহলে কোনটা নেব? এখন দেখেন, আমি বললাম লোকটার ভিতরে খারাপ কিছু নাই, আর বললাম লোকটার ভিতরে বেশ কিছু ভালো জিনিস আছে। এই দুইটা কি সমান স্ট্রেংথ? যেটা আমি পজিটিভ ওয়ার্ড দিয়ে বলছি সেটা হচ্ছে স্ট্রঙ্গার, আর খারাপ নাই বলতে বলছে তাহলে নো সাইন্স অফ ফেডিং, তার মানে হারায় যাওয়ার যে আশঙ্কা করা হচ্ছে তা নাই, জোর করে দাবি করে নাই যে 3D উইল এক্সিস্ট উইথ গ্রেটার ফোর্স। কাজেই নো সাইন্স অফ ফেডিং বলার কারণে এইটা একটা ডিটেলস, বাট এটা উইকার ডিটেলস। আর এখানে recently benefited at the box office due to the added sales that 3D provides, and with Avadar's record set to last sometimes at a totem of 3D's commercial possibilities. কত ভাবে দেখেন, benefited, box office, commercial possibilities,
স্টুডিওস আর নট প্রিপেয়ার টু ব্যাক ডাউন। সো ওই যে মানে কমার্শিয়াল এই যে নট প্রিপেয়ার টু ব্যাক ডাউন মানে স্টুডিও গুলা এইটা আর বন্ধ করতেছে না। কিসের জন্য? এই কমার্শিয়াল প্রসপেক্টের জন্য। সো দেয়ারফর দ্য অ্যান্সার ইজ গুড রিটার্নস। তো তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি প্রসেসটা কি। ফ্রম অ্যানালাইজিং, মূল জিনিসটা কি? অ্যানালাইজিং দ্য হেডিংস ফ্রম দ্য লিস্ট, এবং এই পাশের সাথে একটা কানেক্টেডনেস তৈরি করা, যে ওই পাশে গেলে কি হতে পারে। and this works better always, this works better. আচ্ছা, এখন আমরা যে কেমব্রিজ থেকে করছি, কেমব্রিজ 15 থেকে আমরা কি করি, আমরা কখনোই নাম দেখার আগে এটা অ্যানালাইজ করবেন না, কারণ অনেক কিছু হঠাৎ করে বোঝা যায় না কি বিষয়ে। তখন যখনই বুঝবেন না কি বিষয়ে, তখনই নামটার সাথে অ্যাড করবেন। আগে নাম দেখতে হবে। দ্য ডেজোলিনেটর, বুঝলাম না, না বুঝার কি আছে, কোলন দিয়ে পাশে বলা আছে প্রডিউসিং ক্লিন ওয়াটার। তাহলে ডেজোলিনেটর ইজ এ মেশিন দ্যাট প্রডিউসেস ক্লিন ওয়াটার, এটা নিয়ে একটা প্যাসেজ বা এসে। তাহলে যাবতীয় কিছু ওই ডেজোলিনেটর নিয়েই হেডিং হবে। তার আগে আমি এখন কেউ চ্যাট বক্সে লিখবেন না, কেউ চ্যাট বক্সে লিখবেন না। আমি এখন লিখে দেবো ওই যে আমি যে অবজার্ভ করেছিলাম, কি কি জিনিস অবজার্ভ করেছিলাম, এটা তুলে ফেলবেন সবাই, খাতা কলমে দিয়ে তুলে ফেলেন। এটা মাথার ভিতরে ফিক্স থাকবে, শুধু তোলাই না, এটা মাথার ভিতরে ফিক্স রেখে ফেলতে হবে। নাম্বার 1, নোটিং দ্য কিওয়ার্ড। যেমন কনস্ট্রাকশন কিওয়ার্ড ছিল, অথবা ওয়ার্ডস একাধিক হতে পারে। নোটিং দ্য কিওয়ার্ডস অ্যান্ড দেয়ার ইমপ্লিকেশনস ইন দি প্যারাগ্রাফ। ওই যে এইটা মানে যে কনস্ট্রাকশন, তাহলে কনস্ট্রাকশন যদি হয় তাহলে প্যারাতে কি হবে, 3D ফিল্ম কিভাবে কনস্ট্রাক্ট করে বানায় তার একটা টেকনিক্যাল বর্ণনা থাকবে, এটাকে বলে ইমপ্লিকেশন। হ্যাঁ, ইমপ্লিকেশন বা সিগনিফিকেন্স ইন দ্য প্যারাগ্রাফ। এখান থেকেই প্যারাগ্রাফের ইমপ্লিকেশন চিন্তা করতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে। এটা হলো নাম্বার 1। কেউ মাঝখানে লিখবেন না, আমি একটা একটা করে লিখতেছি। নাম্বার 2, সিমিলার and opposite headings, মানে as you work up through the headings, তাহলে ধীরে ধীরে আগের কোনগুলোর সাথে সিমিলার আছে, আগের কোনগুলোর সাথে অপোজিট আছে, কার সাথে কে, ও এটা তো ওইটার অপোজিট। তাহলে তখন আমি ওই দুইটার ভিতরে গন্ধ পেলে ওই দুইটার ভিতরে কম্পেয়ার করতে পারবো, বাকি 8টা নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে সিমিলার অ্যান্ড অপোজিট হেডিংস। নাম্বার 3, পজিটিভ অ্যান্ড নেগেটিভ যদি থাকে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ হেডিংস। সবগুলোর ভিতরে পজিটিভ নেগেটিভ থাকবে কোনো কথা নাই, পজিটিভ মানে যা যা অ্যাপ্লিকেবল হবে এই জিনিসগুলো। তাহলে নোটিং দ্য কিওয়ার্ডস এন্ড দেয়ার ইমপ্লিকেশনস ইন দ্য প্যারাগ্রাফ, এবং সিমিলার এন্ড অপোজিট হেডিং যে আছে সেটার ভিতরেও কিন্তু যে নোটিং দ্য কিওয়ার্ডস এবং ইমপ্লিকেশনস ইন দি প্যারাগ্রাফ কিন্তু থাকবে। 1 নাম্বারটা সবগুলোর জন্যই প্রযোজ্য, আর 2, 3 দিয়েছে আরো এক্সট্রা কাজগুলো। 1 নাম্বার কথাটা 2, 3, 4 যা দেবো সবগুলোর জন্যই প্রযোজ্য। প্রত্যেকটার ক্ষেত্রে আপনার এইটা যদি হেডিং হয় তাহলে প্যারাতে কি থাকবে, প্রত্যেকটার জন্য এইটুকু আপনার জাস্ট কয়েক সেকেন্ড চিন্তা করতে হবে। নাম্বার 4, স্পেশাল ওয়ার্ডস। ঠিক আছে, আচ্ছা স্পেশাল ওয়ার্ডস না, অ্যাবসলিউট ওয়ার্ডস আগে দিই। অ্যাবসলিউট ওয়ার্ডস আগে শিখিয়েছিলাম। এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল দিচ্ছি আমি, ডানেরটা খালি কোনো লিস্ট না, এক্সাম্পল। যেমন আপনার অলওয়েজ, নেভার, ফুল, ইউনিভার্সাল। ঠিক আছে, এমনকি সুপারলেটিভ, সুপারলেটিভস এটসেট্রা, এগুলো নোট করতে হবে। প্রত্যেকটার ভিতরে কিন্তু 1 নাম্বার আছেই। But special observations 2, 3, 4 এগুলা। Absolute words like always, never, full, universal, and superlatives, etc. Number 5, emphatic words. Emphatic words like emphatic মানে কি, জোরপূর্ণ শব্দ যে কোনো, তাই না? এই যে ধরুন বললো যে ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে গিয়ে আপনার কি বলা যায়, সিগনিফিকেন্ট, ধরেন এটসেট্রা। হ্যাঁ, গ্রেটেস্ট, মাস্ট। আচ্ছা, 6 হলো গিয়ে আপনার
সিঙ্গুলার মানে মানে সিঙ্গুলারিটি যেমন আর্টিকেল এ থাকলে এটা পুরো প্যারাটা ওই ওই একটারই। আবার দা সুপারলেটিভ হলেও যে দ্য গ্রেটেস্ট ফিল্ম, ওইটা হলেও একটা। নাম্বার 7 হলো হিস্টোরি অর ব্যাকগ্রাউন্ড হলে চেক ফর প্যারাগ্রাফ 1 and 2। 1 and 2 মানে হচ্ছে গিয়ে 1 2 থাকবে না, ABCD থাকবে, বাট মানে 1 and 2 বলতে প্রথম দুইটা প্যারাগ্রাফ বোঝাচ্ছি। এগুলো সব আমি একটু আলাদা করে লিখে দিচ্ছি, বাট এগুলো আসলে একটা পয়েন্টে লেখা যেত, এমন না যে 8টা পয়েন্ট অনেক কিছু ব্যাপারটা। যেমন হিস্টরি ব্যাকগ্রাউন্ড হলে 1 2, ঠিক আছে। ফিউচারিস্টিক অর চ্যালেঞ্জেস অর সলিউশনস, এগুলো হলে চেক ফর লাস্ট 2 প্যারাস। লিখলাম সংক্ষেপে, প্যারাস আসলে লেখা যায় না, প্যারাগ্রাফ, বাট সংক্ষেপে লিখলাম, শেষ। এই কয়টা জিনিস আপনার স্টকে থাকবে। এই কয়টা জিনিস চোখে পড়লেই তার সাপেক্ষে চিন্তা করবেন যে 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 ওই প্যারাতে ওই জিনিস থাকবে, আর কিওয়ার্ড দিয়ে চিন্তা করবেন যে ওই প্যারাতে কি জাতীয় বর্ণনা থাকবে। ফিনিশ, আর কিছু নেই। অ্যাবসলিউট ওয়ার্ড তো আমি ট্রু ফলস নট গিভেনের সময় শিখিয়েছি। অ্যাবসলিউট ওয়ার্ডস আমি শিখিয়েছি ট্রু ফলস নট গিভেনের সময়। যে ওয়ার্ড গুলো 0% or 100%, যাকে কোনো কম বেশি বলা যায় না, বেশি অলওয়েজ, কম অলওয়েজ বলতে পারবেন না, বেশি নেভার, কম নেভার বলতে পারবেন না, বেশি ফুল, কম ফুল, ফুল মানে ফুল, ঠিক আছে। তাহলে যাদের কোনো ডিগ্রি অফ কম্পারিজন হয় না, যাদেরকে মোর অর লেস করা যায় না, তাদেরকে বলে অ্যাবসলিউট ওয়ার্ড, ঠিক আছে স্যার। এই যে এগুলার সাপেক্ষে যখন আপনি একটা অ্যানালাইজ করার আপনার মানে হয়ে যাবে, তখন দেখবেন যে মানে অ্যানালাইজ করতেও সময় বেশি লাগে না। পয়েন্ট 1টা যে প্রত্যেকটার ক্ষেত্রে ওইটা, যে ওই যে কিওয়ার্ডটা কেমনে নেব, এসের যেই নাম, গরুর রচনার গরু বাদ দিয়ে খালি উপকারিতা নেব, ঠিক আছে না। এবং এটা একটি ওয়ার্ড হতে পারে, 2টি ওয়ার্ড হতে পারে। চিন্তা করবো যে এইটা যদি ওই প্যারাতে থাকে, এখন নামের সাপেক্ষে চিন্তা করবেন যে গরুর রচনায় যদি উপকারিতা থাকে, আপনি এখান থেকে উপকারিতা নিলেন কিওয়ার্ড, এখন কিভাবে আপনি কানেক্ট করবেন প্যারাতে, গরুর রচনায় উপকারিতা থাকলে কি থাকবে মনে করতে হবে আগে থেকেই। ও আচ্ছা, এটা এটা দুধ দেয়, এটার হাড্ডি থেকে অমুক হয়, এটা লেদার, আচ্ছা বুঝছি। কিন্তু খালি আচ্ছা গরুর উপকারিতা, ওই এক্সাম স্ট্রেসে গরুর উপকারিতা আপনার দেখা যাবে যে গরু আর দুধ ছোট থেকে পড়ছি দেখে দুধ দেখলে উপকারিতা মনে হয়, কিন্তু এখানকার যে সমস্ত টপিক, ওই দুধ দেখলে আর উপকারিতা মনে হবে না। কথা বুঝতে পেরেছে? 6 নাম্বার কি ছিল? সিঙ্গুলারিটি। আচ্ছা, এই যে আমরা করতে 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 আবার বুঝে যাবো, সব চলে আসবে, অসুবিধা নাই, ঠিক আছে। এ যখন সিঙ্গুলারিটি প্রকাশ করবে, বললো যে ইউনিভার্সাল সলিউশন ফর দ্য প্রবলেম, তার মানে খালি সলিউশন না, অনেকগুলো সলিউশন হয়তো বলবে, বা একটা সলিউশন বলবে, কিন্তু এটা মানে কেউ মানে না, কিন্তু সবাই যে সলিউশনটাতে একমত হয়েছে বা সবচেয়ে বেশি যেটা কাজ দেয় সেটা হলো এই সলিউশন, এই কথাটা দিয়েই শেষ হবে প্যারাটা, অথবা ওই কথাটারই বারবার ঘুরায় ফিরায় বলবে। তো তাহলে বোঝা গেল যে যে ইউনিভার্সাল সলিউশন, তার মানে টোটাল প্যারার মূল বিষয়বস্তুটা ওই একটি ইউনিভার্সাল সলিউশন। যখন সিঙ্গুলারিটি প্রকাশ করবে, সিঙ্গুলারিটি হিসেবে গুরুত্ব পাবে, তখন প্যারার নাম হবে মানে একটি। বুঝতে পেরেছি স্যার? প্যারার নামে যখন থাকবে, তখন বুঝতে হবে যে টোটাল প্যারাটার এত কথা ইনে বিনা বলা হচ্ছে ওই একটি বিষয়ের জন্য। ওকে ফাইন, এখন আমরা দেখবো, ওই যে বলছিলাম না শেখার একটা পদ্ধতি আছে, ভান পদ্ধতি। হ্যাঁ, আলাদা করে আর বোঝানোর দরকার নাই, যে এখনই আসবে, সবগুলো আসবে। বলছিলাম ভান পদ্ধতি, আপনি মনে করেন কি, এই যে যত কনফিউশন তুলবেন, ঠিক আছে, তত মনে হবে যে পারতেছি না, মানে একবারে বুঝে নেবো, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে আচ্ছা যা বুঝছি, ঠিক আছে। এবং আপনি মনে করেন যে অনেক কিছু ক্লিয়ার হওয়া ছাড়ে আপনি ভান করেন যে আমি তো এইভাবেই করতাম, একটু জাস্ট প্র্যাকটিসের অভাব ছিল আর কি, সবাই ভান করা শুরু করেন যে আপনিও এক্সপার্ট আমার মতো, সবাই জাস্ট ভান করা শুরু করেন, এবং ভানটা ফলস ভান না, বিলিভড, সবাই বিলিভ করেন, 1 2 3 বিলিভ স্টার্ট, আমরা এটা আগে থেকেই জানি এবং এইভাবেই করি, ঠিক আছে, এবং আমি পারবো ইনশাল্লাহ। এই করতে গিয়ে যা তারপরে যেটা যেটা একটু বোঝা কমতি ছিল, এটা এমনি বুঝে যাবেন তখন। দেখি এখন গেটিং দ্য ফাইনাল ফর প্রোডাকশন কি, ওই যে ডেজোলিনেটর,
টপিকটার নাম মনে করতে হবে। ডেজোনেটর মানে ইজ এ মেশিন যেটা দিয়ে মানে ক্লিন ওয়াটার প্রডিউস করা যায়। তাহলে প্রোডাকশন বলতে এখানে ওয়াটার, ক্লিন ওয়াটার প্রোডাকশন বোঝাবে। ও না সরি, গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন মানে ওই মেশিন প্রোডাকশনের জন্য। আচ্ছা, তাহলে ফাইন্যান্সের বিষয় কি থাকবে? ওই প্যারাতে যদি ইয়া থাকে তাহলে ফাইন্যান্সের কোনো সিনোনিম থাকবে বা টাকা পয়সা থাকবে। আচ্ছা, কিন্তু ফাইন্যান্স কি আগে হয় না পরে হয়? ফাইন্যান্স কি মেশিনের আগে মানে মানে মেশিনের প্রোডাকশনের আগে হয় না পরে হয়? আমি যদি প্রডিউসার হই তাহলে তো মানে মানে আগে হবে অবশ্যই। তাহলে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। হ্যাঁ, আর বেচার পরে হয় প্রফিট, বেচার পরে হয় রেভিনিউ এন্ড প্রফিট। তাহলে এই যে আপনি প্রিপেয়ার্ড এখন, বুঝছেন যে কিভাবে কিভাবে আপনি মানে এখন হয়তো বলতে পারেন আগে পরে কেন আসলো, আরে ওই পাশে বর্ণনা থাকবে না? ওই যে বর্ণনায় কিভাবে থাকে, বর্ণনায় তো থাকবে যে এটা প্রোডাক্ট করতে গেলে মানে এত টাকা খরচ লাগবে, তাহলে তখন বুঝবো যে প্রোডাক্ট করতে মানে মানে প্রডিউস করতে গেলে এত টাকা প্রয়োজন, এত টাকা অমুক কোম্পানি দিছে, এত টাকা তমুক কোম্পানি দিছে। রাইট, তাহলে বুঝে গেছি। কিন্তু খালি গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন, আচ্ছা বুঝে গেছি না, এরকম না। মনের ভিতরে যেরকম এক্সট্রা কথাগুলো বলতে হবে, এই বলাটাই হচ্ছে কি আপনার ওই প্যাসেজের সাথে কানেক্ট করবে। এই না বললে ওই পাশে গিয়ে পড়লে এই পাশে গন্ধ শুকতে পারবেন না। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু স্যার, এই যেভাবে ব্যাখ্যা করাটা মনে মনে। অ্যান আনএক্সপেক্টেড বেনিফিট, বলেন আমাকে এতক্ষণ ধরে যা বুঝাইলাম, ওই যে সিঙ্গুলারিটি বলছিলাম, সিঙ্গুলারিটির সাথে আ অথবা এন দুইটাই যুক্ত করতে হবে, আ অথবা এন সিঙ্গুলার। তার মানে টোটাল প্যারাটাই একটি বেনিফিট নিয়ে আলোচনা করবে। যদি একাধিক বেনিফিট হয় তাহলে এটা হবে না, তাহলে এটা ডজ। কি বোঝা গেল না এখন? তাহলে এখানে এন নিলাম, হ্যাঁ এখানে এনটাকে গুরুত্ব দিলাম, আবার এই যে আনএক্সপেক্টেড এমফেটিক ওয়ার্ড, এবং ওই সুবিধাটা কিন্তু মানে মানে স্বাভাবিক সুবিধা না, অপ্রত্যাশিত সুবিধা, দারুণ একটা সুবিধা। বা টোটাল প্যারাটা ওই সিঙ্গেল ইস্যু নিয়ে বাস হয়ে গেছে, শেষ। ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু নিউ প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট মানে কোনটা? ডেজোনেটর। ইনিশিয়াল ইন্সপিরেশন বলতে কি বুঝেছে? টু নিউ প্রোডাক্ট, তার মানে প্রথম যখন নতুন তৈরি হয়েছিল তার আগে ইনিশিয়াল ইন্সপিরেশন। তার মানে এটা এটা থেকে কি কি বোঝা গেল বলেন তো? পাস্ট হিস্ট্রি বা ব্যাকগ্রাউন্ড, ডেজোনেটর আবিষ্কারের ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কই চেক করতে হবে? ব্যাকগ্রাউন্ড কই চেক করতে হবে? প্যারা 1 2, ভেরি গুড, শেষ। এই যে দেখেন এখন এই যে শুরু হয়ে গেছে কাহিনী, আপনাদের নিজেরাই এখন বুঝতেছেন যে কি চিন্তা করতে হবে। দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার্স ফর দ্য ডিভাইস, তাহলে এখানে কি নেব? মূল শব্দ কি? রেঞ্জ এবং কাস্টমার্স আর কি, মানে পটেনশিয়াল মানে কি, মানে কারা কারা কাস্টমার হতে পারবে। তাহলে রেঞ্জ মানে একাধিক। এই ডিভাইস কোন কোন ধরনের মানুষ ইউজ করবে তার একটা লিস্ট থাকবে, তাহলে রেঞ্জ হবে। যে শিশু থেকে শুরু করে বুড়া পর্যন্ত, উপজাতি থেকে শুরু করে মুসলমান পর্যন্ত, মানে বিভিন্ন ধর্মের লোক, বিভিন্ন গোত্রের লোক, বিভিন্ন বর্ণের লোক, এরকম থাকবে। রাইট, মানে কাস্টমার ক্লাস ডেটা, কাস্টমার ক্লাস, রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার্স। এই বোঝা গেছে যে কি ধরনের বর্ণনা থাকবে। এই যে গন্ধটা তৈরি করা, কি ধরনের বর্ণনা থাকবে, এটা কিন্তু মিনিং না, এটা হচ্ছে মনে মনে এই কথাটা বোঝা যায়। আচ্ছা, ওইখানে ওই জাতীয় বর্ণনা, ওরকম একটা চেহারা পাওয়া যাবে, ওরকম একটা গন্ধ পাওয়া যাবে। লিস্ট অফ কাস্টমার থাকবে এবং তাদের ওই ব্যবহার নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, এরপরে দেখেন, হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস। কার অল্টারনেটিভ? ডেজোনেটরের অল্টারনেটিভ। তার মানে একই জাতীয় অন্য মেশিন, ধরেন পিউরিট মেশিনের সাথে তার কম্পিটিটর আর কি। তাহলে কোন হোয়াট মেক্স দ্য ডিভাইস, তার মানে ডেজোনেটরকে ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভ। তাহলে ডেজোনেটরের বিশেষ বৈশিষ্ট্য, এর সাথে কার সিমিলারিটি আছে বলেন? পরে তো বোঝার কথা। এর সাথে কার সিমিলারিটি আছে? কত নম্বরের সিমিলারিটি আছে? মানে একটা একটা ভিতরে ঢুকে যেতে পারে। টু অ্যান আনএক্সপেক্টেড বেনিফিট, যেটা যেটা কিনা অল্টারনেটিভ থেকে ডিফারেন্ট হইতেই পারে, অথচ দুইটা আলাদা আলাদা দেওয়া হয়েছে এখানে। কাজে এই অবজারভেশনটা এখানেই করতে হবে। এটাই বলছিলাম সিমিলার এন্ড অপোজিট, এগুলো খেয়াল করা। আচ্ছা, তাইলে এখন 2 থেকে 4 কেমনে পৃথক করব? ধরুন আমি একটা প্যারা পাইলাম, 2 নাকি 4, 2 নাকি 4, দেখি লিখেন, 2 একটা শব্দ লিখেন যেটা দিয়ে বোঝা যাবে। আচ্ছা, 1 নাম্বার হলো কি, দেখেন 2 নাম্বার একটাই, কিন্তু 5 নাম্বারে কিন্তু মেক্স দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে না যে আপনার বৈশিষ্ট্য একটা কিনা, কারণ মেক্সটা আসছে ডিভাইস ডেজোনেটর সিঙ্গুলার থেকে মেক্স আসছে। তাহলে যে হোয়াট কিন্তু এটা প্লুরাল হতে পারে, এটা হয় নাই, পার্থক্যটা হয় নাই, পার্থক্যটা হয় নাই। পার্থক্যটা থেকে কে বলতে পারবে? ওই যে ফ্রম অল্টারনেটিভ, ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভ। তার মানে ডিফারেন্ট ফ্রম আমরা কখন বলতে পারি? যখন ওই যে অল্টারনেটিভের সাথে তুলনা করতে পারি। তাহলে 5 নম্বরে অন্যদের সাথে কম্পারিজন থাকবে, 2 নম্বরে খালি এটার আনএক্সপেক্টেড বেনিফিট নিয়ে গুণগান গাওয়া হবে। ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, ল্যাঙ্গুয়েজ থেকে আন্ডারস্ট্যান্ড করতেছি আমি, উত্তর জানি বলে না।
অ্যান আনএক্সপেক্টেড বেনিফিট, কোনো কম্পারিজন আছে? আমি বললাম যে ভাইরে ভাই, এটার ভিতরে মানে এরকম একটা জিনিস আছে যে মানে 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 গ্যাসই লাগে না, আপনি এটা মানে ঘরে বসে এইভাবেই মানে ইউজ করতে পারবেন, এমনকি ইলেকট্রিসিটির বদলে কয়লা দিয়ে ইউজ করতে পারবেন। আমি কোনো কম্পারিজনই করিনি। আনএক্সপেক্টেড বেনিফিট অফ ফুয়েল, তাই না? বাট যদি এটাকে হতে হয় হেডিং, তাহলে হেডিং এর ভিতরে যেহেতু ডিফারেন্ট ফর্ম আছে, কাজে প্যারাগ্রাফের ঘাড় বাধ্য অল্টারনেটিভের সাথে কম্পারিজন বর্ণনা দিতে। ডিফারেন্ট ফ্রম কথাটাই তো ল্যাঙ্গুয়েজ অফ কম্পারিজন। ল্যাঙ্গুয়েজ অফ কম্পারিজন শুধু ধ্যান দিয়ে হয় না, যদি হয় সিমিলার টু তাহলেও কম্পারিজন হবে, ডিফারেন্ট ফ্রম তাহলেও কম্পারিজন হবে, যদি বলি ইজ দি সেম মানে অ্যাজ মানে অ্যানাদার ওয়ান, এই সেম অ্যাজ অ্যানাদার এইটাও কম্পারিজনের ল্যাঙ্গুয়েজ, তাহলে কম্পারিজন টু আদার্স থাকবে। এইটাই হলো গিয়ে অ্যানালাইসিস। আপনাদেরকে বুঝাইতে এত কথা লাগতেছে, আসলে দেখেন কেউ যদি বলে যে সময় বেশি লাগবে, তা না। 1 থেকে 4 এতক্ষণে যে বললাম, এইটা আসলে পরীক্ষার হলে ঠান্ডা মাথায় কিরকম হবে এটা বোঝাই। এটা হচ্ছে গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন। কিসের প্রোডাকশন? ডেজোনেটর মেশিনের ফাইন্যান্স, টাকা পয়সা থাকবে আর আগে টাকা জোগাড় হবে। অ্যান আনএক্সপেক্টেড বেনিফিট, পুরা প্যারাটাই একটি বেনিফিট নিয়ে আলোচনা থাকবে। ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু নিউ প্রোডাক্ট, ইনিশিয়াল তার মানে পাস্ট, তার মানে প্রথম 2 প্যারায় চেক করতে হবে। দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার্স, রেঞ্জ প্লুরাল, তার মানে একাধিক কাস্টমারের বর্ণনা, কাস্টমার টাইপের বর্ণনা থাকবে। হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস, তাহলে কম্পারিজন থাকবে, নাহলে ডিফারেন্ট কেমনে হবে? আর এটা তো আবার যে যেহেতু ডিফারেন্ট কাজে বৈশিষ্ট্য, কাজে 2 এর সাথে প্যাচ। এই যে আমার তো মানে কত লাগছে, 30 থেকে মানে 30 সেকেন্ড লাগছে এটার জন্য 4 পর্যন্ত করতে, এই তো। কিন্তু বুঝাইতে গেলে কথা বেশি বলতে হয়, এবং আমরা ভুল করে ভেবে বসি যে স্যার যে এতক্ষণ ধরে এটা আধা ঘন্টা ধরে বুঝাইলো, পরীক্ষার হলে এইটাই যদি আধা ঘন্টা ধরে আমি অ্যানালাইসিস করি, তাইলে মানে স্যারের প্রসেস শর্ট কি হলো? এখন ব্যাপার হচ্ছে যদি দড়ির উপর দিয়ে হেঁটে যাওয়া শিখতে হয়, তাহলে আপনাকে তো 6 মাস 1 বছর ট্রেনিং নিতে হবে। তো আপনি কি 6 মাস 1 বছর ধরে দড়ির উপরে হাঁটবেন নাকি? আজব তো। 6 মাস 1 বছর ট্রেনিং নিয়ে কি আপনি 6 মাস ধরে মানে একটা দড়ির উপর দিয়ে যে হাঁটবেন, শো হবে সার্কাস? 6 মাস ধরে মানুষ বসে থাকবে, 6 মাস ধরে আপনি হাঁটবেন দড়ির উপরে দিয়ে? প্র্যাকটিসের টাইম কখনোই করার টাইম না, লং টাইম নিয়ে প্র্যাকটিস করবো যাতে শর্টেস্ট টাইমে সলভ করতে পারি। এইটাও একটা সাইকোলজি শেখার। এটা আমাদেরকে অনেক বাধা দেয়, কিন্তু আমরা মনে করি যে এতক্ষণ ধরে করলাম, ব্যাপারটা তো এরকম না। এতক্ষণ ধরে এত কথা আমার বলার দরকারই হতো না, আমি আপনাদেরকে বলে দিতাম যে ওই পাশে পড়া নিয়া এই পাশে বই চাই যে এটা উত্তর হবে, মানে যেটা কেমব্রিজ বই দেওয়া আছে ওইটা একটা চাওয়াবাজি করে আমি টাইম কাটা দিতে পারতাম। আমি এত কথা বলি শুধুমাত্র আমাদের সাইকোলজিটা চেঞ্জ করার জন্য। আচ্ছা, তাহলে এখন আসি আমরা ক্লিনিং ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ সোর্সেস। আবার রেঞ্জ খালি মানে বুঝলে টোটাল বোঝা না বলছিলাম, তাহলে এই যে মনে করো যে রেঞ্জ অফ সোর্স থেকে ওয়াটার ক্লিন করা, হ্যাঁ বুঝে গেছি। না বুঝেন না, আপনার কাজটা তো লিস্ট অফ হেডিং এর, তাহলে ওই পাশে গিয়ে প্যারাগ্রাফের হেডিং কি হবে আপনি কেমনি বুঝবেন? প্যারাগ্রাফে এটার মানে সেটআপটা কি, ওই যে 1 নাম্বার যেটা বলছিলাম, প্যারাগ্রাফে এটার সেটআপটা কি হবে, কি ধরনের বর্ণনা থাকবে এটা বুঝতে হবে। ডিজোনেটর যেহেতু ওয়াটার ক্লিন করে, কাজে বিভিন্ন সোর্সের পানি সে কিভাবে ক্লিন করবে। আর পানির সোর্স কি কি হয়? পানির সোর্স হয় হচ্ছে গিয়ে নদী, পানি, খাল, বিল, কুয়া, বৃষ্টি, এইসব শব্দ মিনিমাম থাকতেই হবে, সব না থাকলেও 2-1টা থাকতে হবে। নাহলে এই যে ফ্রম এ রেঞ্জ অফ সোর্সেস, ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ সোর্সেস, আপনি বলতে পারেন এটা কি ক্লিনিং এর সোর্স নাকি ওয়াটারের সোর্স, কেমনে বুঝলেন? সবসময় একটা শব্দের এক্সটেনশন হয় গ্রামারের রুল অনুযায়ী, একটা শব্দের এক্সটেনশন হয় প্রক্সিমিটি থেকে। প্রক্সিমিটি মানে সন্নিকটবর্তীতা। যেহেতু ফ্রম এ রেঞ্জ অফ সোর্সেস ওয়াটারের পরে, এটার সাথে ক্লিনিং এর কোনো সম্পর্ক নাই। আসলে ব্যাপারটা হচ্ছে ক্লিনিং ওয়াটার, কোথাকার ওয়াটার? ফ্রম এ রেঞ্জ অফ সোর্সেস ওয়াটার। ক্লিয়ার কি না এখন বলেন? কিভাবে বুঝতে হয় আর কি? এই ফ্রম এ রেঞ্জ অফ সোর্সেস ইজ ক্লোজলি কানেক্টেড টু দি ওয়াটার বিকজ ইট স্টার্টস আফটার দি ওয়ার্ড ওয়াটার। ঠিক আছে, মডিফিকেশন হয় ক্লোজ প্রক্সিমিটি থেকে। কাজে ব্যাপারটা হচ্ছে ওই ইয়েটা থাকবে 2টা জিনিস, তাহলে একটা রেঞ্জ অফ সোর্সেস নিয়ে আলোচনা থাকবে, সেই সোর্সের পানিগুলা ডিজোনেটর দিয়ে কিভাবে ক্লিন করা যায় সেটা থাকবে। কাজে 2 কম্পোনেন্টস থাকবে, ওই প্যারাতে 2টা কম্পোনেন্টই চেক করতে হবে আমার, যদি মানে ওই প্যারার হেডিং এটি হয়। ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিস, জিজ্ঞেস করলাম কাউকে যে এই প্যারায় কি থাকবে, বলে স্যার ওই প্রোডাকশন করতে গিয়ে, ডিজোনেটর প্রোডাকশন করতে গেলে কি কি সমস্যা হয় সেটা। অ্যাবসলিউটলি রং। ওভারকামিংটা কেন? তার মানে যদি হতো প্রোডাকশন ডিফিকাল্টিস, তাহলে ওই প্যারাতে মূল জিনিস থাকতো যে বেশিরভাগ কথা বলা থাকতো ডিফিকাল্টিস, পরে গিয়ে বলতো যে এটার কিছু সমাধান করা জরুরি প্রয়োজন, অথবা একটি সমাধান দিল, কিন্তু পুরোটা জুড়ে কি থাকলো? ডিফিকাল্টিস থাকলো। আর যদি ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিস হয়, তাহলে ডিফিকাল্টিস এর কথা কম বলে নিয়ে ওভারকামিং বা সলিউশনের কথা বেশি বলবে। সো দেয়ারফর এখানে ওভারকাম করাটা এখানে হলো গিয়ে হেড কিওয়ার্ড। কারণ প্রোডাকশন ডিফিকাল্টিস আর ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিস এই দুটোর ভিতরে আকাশ পাতাল পার্থক্য, যখন তারা লিস্ট অফ হেডিং হবে, মানে যখন তারা হেডিং হবে। আমি যদি বলি
গরুর একটি উপকারিতা আমার প্যারার হেডিং, তাহলে এর ভিতরে আপনার খালি দুধই আসতে হবে অথবা খালি চামড়াই আসতে হবে, দুধ চামড়া দুইটা সমানভাবে আসতে হবে না। এই জন্য হেডিং এর ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওটা প্যারার লাইন গুলাকে যোগ দিয়ে প্রায়োরিটি করে জেনারেলাইজড বা ওয়াইড ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে। উল্টাভাবে বলতে গেলে এইটাকে যদি আমরা, এই হেডিংটাকে যদি আমরা স্প্লিট আপ করি, কয়েকটা বাক্যে যদি আমরা ভেঙে ফেলি বা এটাকে বড় করি, তাহলে প্রাধান্য পাবে এই হেডিং এর হেড কিওয়ার্ড গুলো। ক্লিয়ার স্যার? প্রফিট নট দ্য প্রাইমারি গোল। স্যার বুঝছি, 9 নম্বরে যাই, না বুঝি নাই, আমাকে বলতে হবে প্রফিট নট দ্য প্রাইমারি গোল যদি হয়, তাহলে প্রাইমারি গোল কি হইতে পারে এই ধারণা নিয়ে আপনি যাচ্ছেন কিনা পরেরটাতে। প্রফিট যদি একটা প্রোডাকশনের প্রাইমারি গোল না হয়, তাহলে কি জাতীয় গোল হতে পারে? আপনার একটা মিলুক না মিলুক, আপনার একটা ধারণা করতে হবে। সার্ভিস, মানবিকতা, ভলান্টিয়ারিং, পরিবেশগত বিষয়, তার মানে অন্য কিছু থাকবে মূল উদ্দেশ্য, ওই কিওয়ার্ড থাকতে হবে এখানে। ভেরি গুড। আ ওয়ার্ম ওয়েলকাম ফর দ্য ডিভাইস। দেখে আপনারা বলেন এখন, আ ওয়ার্ম ওয়েলকাম ফর দ্য ডিভাইস কোন দিকে খুঁজবো? ওয়েলকাম কি শেষে হয় নাকি? প্রথম দিকে খুঁজবো। আচ্ছা, প্রথম দিকে আর কোনটা ছিল এটা কি তাহলে খেয়াল করতে হবে না? 3 নাম্বার ছিল। সো প্রথম দুইটা প্যারা 3 আর 10, 3 আর 9 হতে পারে, অথবা একটা ডিস্ট্রাক্টর হতে পারে, একটি হতে পারে মানে সঠিক উত্তর। দ্য নাম্বার অফ পিপল এফেক্টেড বাই ওয়াটার শর্টেজেস, তাহলে ওই প্যারাতে ওয়াটার স্কার্সিটি বা ওয়াটার শর্টেজ বা ওয়াটারের অপ্রতুলতা নিয়ে আলোচনা হবে, তা তো ঠিক আছেই, বাট পিপলের নাম্বার থাকবে। নাম্বার বলতে নাম্বারের ফর্ম কিরকম হতে পারে? নাম্বারের ফর্ম হয় সংখ্যা দিয়ে, নাম্বারের ফর্ম হয় সংখ্যা কথা দিয়ে, নাম্বারের ফর্ম হয় পার্সেন্টেজ, নাম্বারের ফর্ম হয় ফ্র্যাকশন। পৃথিবীর 2/3 লোক, পৃথিবীর অর্ধেক লোক, এরকম হতে পারে, ওই যে সিনোনিম আর কি। হয়ে গেছে ব্যাখ্যা? ট্রাভেলিং অ্যারাউন্ড থাইল্যান্ড, এটার ভিতরে ডুবে যাবেন না। মনে রাখবেন, শুরুরটা সবসময় যদি আপনি ওইখানে দুইটা পান, একটা দুইটা পান, তাহলে শুরুরটার এগেনস্টে পড়বেন। যেমন একটা ছিল ওয়ার্ম ওয়েলকাম ফর দি ডিভাইস, এর মানে কি প্রোডাকশন যেমন ফাইন্যান্স যেমন আগে হয়, আর ওয়েলকাম হয় হচ্ছে গিয়ে আবিষ্কারের পরে। ওই যে ওয়েলকাম ফর দ্য ডিভাইস, ডিভাইসই নাই তো ওয়েলকাম হবে কেমনে? তার মানে আবিষ্কার করে ফেলছে, সারা বিশ্বে এটা খুব জনপ্রিয় হয়েছে, মানুষজন দারুণ ওয়েলকাম জানাইছে, এই ভাইবটা থাকতে হবে, তাইলে ওইটা হবে। আর যদি হয় ইনিশিয়াল ইন্সপিরেশন টু দি নিউ প্রোডাক্ট, তাহলে কিভাবে তার মানে আগেরটা প্রাধান্য পাবে, আগে কোন চিন্তা থেকে সেই প্রোডাকশনে আসবে, তখন হবে ওইটা। ক্লিয়ার? Traveling around Thailand in 1990s, William Jameson was impressed, তার মানে কি কোন শব্দের সাথে মিলে? ইনিশিয়াল ইন্সপিরেশন, ইমপ্রেসড উইথ দ্য ব্যাক রুফটপ সোলার হিটিং সিস্টেম, তার মানে রেজোনেটর তো না, অন্য একটা কিছু দেখে ইমপ্রেস হয়েছিল, এই যে ইনিশিয়ালের সাথে মিলতেছে। বাট যদি শেষে গিয়ে আবার এমন থাকে যে শেষ মেসেটা দারুণ জনপ্রিয় হয়ে গেছে এই প্যারাতেই, তাহলে ওয়ার্ম ওয়েলকাম হয়ে যাবে, কারণ ওইটা দিয়ে ফিনিশিং হয়ে গেছে। দ্যাট ওয়ার ওর মেনি হোমস ওয়ার এনার্জি ফ্রম দ্য সান। দেখেন, আপনার এই টোটালটা পড়ে বুঝে ওই পাশে যাওয়া, এখন আপনি ওইখান থেকে যে গন্ধ নিছেন তার জন্য দ্রুত পড়ে যাওয়া, এই দুইটা কিন্তু এক না। কারণ পড়ে আগে কিছু না জেনে পড়ে বুঝতে সময় লাগে, তারপরে আবার জেনারেল আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে কিনা, ওই পাশে গিয়ে ম্যাচ করবে কিনা, কত লেয়ার বাধা। আর এটা অলরেডি আমরা চেক করতেছি দুইটার ভিতরে কোনটা, তার জন্য পরে এমন কোনো ব্যাপারই না। ওয়ের এনার্জি ফ্রম ছোট, দ্য সান ওয়াজ অ্যাবজর্বড বাই প্লেট দেন ফর ডোমেস্টিক ইউজ। আমি খালি ভাইবটা পাওয়ার চেষ্টা করতেছি, তারপরে মানে জনপ্রিয় হয়েছে কিনা। 2 decades later, Jensen developed that basic idea he saw in Southeast Asia into a portable device that uses তারপরে জনপ্রিয় হয়েছে এমন কোনো কথা নাই। তাহলে দেখেন, ইমপ্রেস এটা হলো ইনিশিয়াল ইন্সপিরেশন, 2 দশক পরে ডেভেলপ দি বেসিক আইডিয়া, তার মানে টু দি ডিভাইস। সো দেয়ারফর উত্তর হলো কত? উত্তর হলো কত? আ ওয়ার্ম ওয়েলকাম কেন না, এটা তো সবাই ক্লিয়ার। এর পরের কোনো এফেক্ট বলা হয় নাই এই প্যারাতে, পরে গিয়ে বললে বলুক, বাট এই প্যারাতে তো বলে নাই। সো দেয়ারফর 3 ইজ দি অ্যান্সার। এরপরেরটা আপনারা বের করবেন। The desalinator operates as a mobile desalination unit that can take water from different places such as sea, rivers, boreholes. Sources দিয়ে কি আমি উত্তর কনফার্ম হতে পারবো? রেঞ্জ অফ সোর্সেস ছিল, আরেকটা পার্ট কি ছিল মনে আছে কিনা? এই সোর্সেস এর ওয়াটার ক্লিন করা। এই জন্য দেখেন দুই প্যারা আছে। এখন দেখেন কতটুক পড়তে হয়,
Jensen saw that there was the need for a sustainable way to clean the water. তার মানে ওই প্যারাতে পাইছি সোর্সেস, এই প্যারাতে এই ওয়াটার ক্লিন করা পাইছি, therefore that is the answer. কোনটা চাই উপরে কই কত নাম্বার লিখে ফেলি, কয় না কত নাম্বার 6, ক্লিনিং ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ সোর্সেস। এটা গন্ধমিলা পদ্ধতি, এক একটার এক এক গন্ধ বাড়িতেছে। ওই যে ওই জন্যই বলছিলাম কাচ্চি বিরিয়ানির গন্ধ, ভুনা খিচুড়ির গন্ধ, ডিমের তরকারির গন্ধ, মাছের গন্ধ, শাকের গন্ধ, ডালের গন্ধ, প্রত্যেকটা চয়েস এক একটা তরকারির মতো গন্ধ। ওই পাশে গেলে গন্ধ মিলবে, কি জানি বিরিয়ানি বিরিয়ানি লাগে। হ্যাঁ, তো মনে করবেন যে নর্মাল বিরিয়ানি নাকি কাচ্চি বিরিয়ানি, মানে হচ্ছে গিয়ে ওই যে কি বলে 3 নাকি 9, নর্মাল বিরিয়ানি না কাচ্চি বিরিয়ানি। বিরাট বড় প্যারা, এইটাই তো পরীক্ষা নষ্ট করে দিবে। কিন্তু বিরাট বড় প্যারা যখন থাকবে তখন মনে করবেন কেমব্রিজ আমাদেরকে একটা শয়তানি দিছে, নিশ্চয়ই কোনো ওয়ে আছে। আইএলস রিডিং এ 2টা মেন্টালিটি আপনাকে নতুন অর্জন করতে হবে। বিরাট বড় প্যারা, অতএব কঠিন, অতএব হতাশ না। কাহিনী হইলো এইখানেই বরং ট্রিক আছে, নাইলে দিত না। কেমব্রিজের সাথে আমাদের কোনো জ্ঞানজাম নাই, কিন্তু কোশ্চেন স্ট্যান্ডার্ড করার জন্য এটি দিয়েছে যাতে করে স্কেল দিয়ে বের করা যায়। এখন উল্টাটা বলি, ছোট প্যারা বা ছোট জিনিস সহজ মনে হচ্ছে, আপনি মনে করলেন আর এইটা কিছু না, ওইখানেই মনে করবেন ডাল মে কুচ কালা হয়। বুঝাইতে পারছি? এই নতুন মেন্টালিটিটা গ্রো আপ করেন, তাহলে আপনি ডস কম খাবেন। ঠিক আছে, বেশি কঠিন মনে হলে মনে করবেন দেয়ার ইজ স্কিলড ওয়ে আউট। বেশি সহজ মনে করলে মনে করবেন ডাল মে কুচ কালা হয়, কেমব্রিজের প্রশ্ন এটা। The desalinator can produce 15 liters of drinking water, বোঝা যাচ্ছে একটা বৈশিষ্ট্য, তাই না? The desalinator can produce 15 liters of drinking water per day, enough to sustain a family for cooking and drinking. Its main selling point, এই যে মেইন বলছিলাম, emphatic word, জোরপূর্ণ শব্দ। মেইন মানেই তো একটা জোরপূর্ণ শব্দ, প্রধান। ইটস মেইন সেলিং পয়েন্ট ইজ দ্যাট, তার মানে একটি মূল বৈশিষ্ট্য। তার মানে কোন দুইটা হতে পারে? না পরে আমাকে বলেন কোন দুইটা হতে পারে, কোন দুইটা হতে পারে বলছি। ওই দুটো আমরা আগেই খেয়াল করছিলাম, আনএক্সপেক্টেড বেনিফিট অথবা হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস। সো চেক ফর 2 and 5। পড়তে পড়তে দেখেন, পড়তে পড়তে আপনি উত্তরের সলিউশনে যাওয়ার জন্য পড়বেন। পড়তে পড়তে পড়ার ভিতরে হারাই গিয়ে যদি লিস্ট অফ হেডিং এর কিছুর সাথেই ম্যাচ না করে, তাহলে তো আপনি সেই লোক যার উত্তর বের হবে না। আমরা তো ঠিক এই কাজটাই করি, পড়তে থাকি, বুঝতে থাকি। যদি বলা হয় যে আচ্ছা বাবা তুমি কি করতেছো বলো তো, লিস্ট অফ হেডিং এর মানে 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 ওই যে তুমি অ্যানালাইসিস করে আসছিলা, কারো সাপেক্ষে কি একটু কোনো ডাউট করে তারপরে পড়তেছো? তা তো না। তাহলে বাবা বসে থাক, উত্তর পাওয়ার দরকার নাই। তুই সেই লোক যে উত্তর পাবে না। কাজে সিঙ্গেল ভাবে একটা প্যারা বুঝতে চাওয়া আর আরেকটা ডেফিনিট কাজ যে ওইটার সাপেক্ষে একটা গন্ধ শুকে মানে একটা সিমিলারিটি পাওয়ার চেষ্টা করা, দুইটাকে ধরার চেষ্টা করা, দুইটা থেকে একটাকে ধরার চেষ্টা করা। আপনার কাজই হবে যে কোনো দুইটাকে কানেক্ট করার চেষ্টা করা। কাজেই এখন আমি দেখবো, দেখেন একেবারে অঙ্কের মতো সলিউশন, এরকম স্টেপ বাই স্টেপ সলিউশন। যেহেতু মেইন সেলিং পয়েন্ট বলছে কাজে বৈশিষ্ট্য, আবার ক্যান প্রডিউস ওয়াটার, তাহলে বৈশিষ্ট্য বুঝছি। বৈশিষ্ট্য সংক্রান্ত দুইটা আছে, একটা অ্যান আনএক্সপেক্টেড বেনিফিট, আরেকটা হচ্ছে কি ওই যে হোয়াট মেক্স ইট ডিফারেন্ট ফ্রম। তাহলে ওইটা তো আগেই ঠিক করে নিয়েছিলাম যে তুলনার ল্যাঙ্গুয়েজ থাকলেই ওইটা হবে, তাহলে আর অ্যান আনএক্সপেক্টেড বেনিফিট হবে না। ইটস মেইন সেলিং পয়েন্ট ইজ দ্যাট আনলাইক স্ট্যান্ডার্ড ডেজিগনেশন টেকনিক। এর ভিতরে কোন শব্দটা কম্পারেটিভ আছে বলেন? এর ভিতরে একটা কম্পারেটিভ শব্দ আছে, আনলাইক। ভেরি গুড। আনলাইক মানে ডিফারেন্ট ফ্রম, এবং সিনোনিম, এক্সাক্ট সিনোনিম অফ ডিফারেন্ট ফ্রম। তুলনা মানে তুলনা করা ছাড়া আনলাইক বা লাইক বলা যায় না। সো দেয়ারফর এইটুকু পড়াই যথেষ্ট, আর তো কিছু দরকার নাই। ওরা তো উল্টা ভাবেই ওই প্রশ্নটাকে সেট করছে, তার উল্টা ভাবে আমরা কাজ করছি। উল্টার উল্টা অলওয়েজ সোজা। এজন্য তারা যেভাবে কাজ করে তার উল্টা পদ্ধতিতে অ্যাটাক করলেই আসলে পাওয়া যায় কাহিনী। দিস ইজ দ্য ইউনিভার্সাল প্রসেস অফ সলিউশন। যে কোনো প্রবলেম মেকারের মাইন্ডসেট যদি আপনি পেনিট্রেট করতে পারেন, ক্র্যাক করতে পারেন, একদম বুম, ইউ আর দি বেস্ট মানে সলিউশন ফাইন্ডার। তো দেয়ারপর আমরা পেয়ে গেছি। তারপরেরটা, a recent analysis found that at least 2/3 of the world's population lives in 2030, half of the world's population। দুইবার পেয়ে গেছি। আমরা জানি যে মূল জিনিস একাধিকবার বিভিন্ন জায়গায় থাকে, বলেন কোনটা? ওই জন্যই বলছি গন্ধ। আপনার কিচ্ছু অত বোঝা লাগে না যদি আপনি এই বিদ্যাটাই, যে এইটাকে অ্যানালাইজ করার বিদ্যাটা যদি আপনি অর্জন করতে পারেন। কোনটা? 10, the number of people affected by water shortages।
একটা দেখালাম অন্য একটা ম্যাটেরিয়াল থেকে, এখন দেখাচ্ছি কেমব্রিজ থেকে। The device is aimed at a wide variety of users, from homeowners in the developing world who do not have a home, water people living in the right grids in the parts, বিভিন্ন ধরনের ইউজার। শুরুর দিকেই তো বোঝা যায়। We can sniff it and match the smell. The range of potential customers for the device, number 4. যখনই আপনি একা করবেন দেখবেন যে কি ব্যাপার, স্যার কি তাহলে দেখে দেখে সোজাটা করাইলো না, একা করতে গেলে আবার কঠিন লাগবে। কারণ হচ্ছে আমি যেভাবে অ্যানালাইসটা করছি, এই অ্যানালাইসিস পদ্ধতিটা মনের ভেতরে নতুন করে আনতে হবে এবং প্র্যাকটিস করতে হবে এই অ্যানালাইসিস মেথডটা। আমরা আবারও সতর্ক করতে দেই, আপনারা আবারও পুরোনো জিনিসে ফেরত যাবেন। মানুষের দীর্ঘদিনের অভ্যাস খুব খারাপ জিনিস। আপনি আবার কি করবেন জানেন, দুইটা এরকম করে নিয়ে বাকি আটটা আপনি মিনিং বুঝে নিয়ে আপনি পরেরটাতে চলে যাবেন, ব্যাখ্যা করা ছেড়ে দিবেন, আর তখনই পাবেন না। FG দুইটা আছে এখন, প্রাইসেস এবং নাম্বার, আবার নাম্বার দুইটা আছে না, একটা তো তাহলে ফাইন্যান্স হবে, একটা তো ফাইন্যান্স হবেই, বোঝাই যাচ্ছে টাকা পয়সার বিষয়, তাই না? এখন কোনটা ফাইন্যান্স হবে আমি রেখে দিলাম আপনাদের জন্য, দেখি আপনারা প্যারার নাম বলবেন কোনটা ফাইন্যান্স হবে, মানে উপরে গেলাম না, উল্টা ভাবে উত্তর দেন যে ফাইন্যান্স কি জি হবে নাকি এফ হবে। কেমনে বুঝলাম? ফান্ড রেজিং আছে, ইট হ্যাজ রেইজড এত পাউন্ড ইন ফান্ডিং সোফার, তার মানে ফাইন্যান্স, ফান্ড তোলা। তাহলে এইটা কি দিল, এইটা কোনটা আছে, কি বাদ আছে দেখি তো। বাদ আছে ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিজ, বাদ আছে প্রফিট নট প্রাইমারি গোল, বাদ আছে আনএক্সপেক্টেড বেনিফিট, তো কেটেই দিলাম কারণ এটা 5-এর সাথে ডিস্ট্রাক্টর ছিল, বোঝা গেছে। হ্যাঁ, 5-এর সাথে ডস ছিল, তার মানে ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিজ এবং প্রফিট নট দ্য প্রাইমারি গোল। এই যে এইভাবে চেক করে নেবে লাস্টেরটা। আবার লাস্টেরটা দিকে সবাই কি করে জানেন, এইটা তো প্রফিট হয়েছে, ওইটা কি হবে। এই যে দুইটা মাত্র আছে, এই চিন্তা না করে সে আকাশ পাতাল খুইরা নতুন একটা আইডিয়া বাইর করার ধান্দা করে যায়। অদ্ভুত ব্যাপার। আমি তো বলছি 10টার বাইরে তো না, আর 8টা শেষ, আছে দুইটা। তাহলে দেখেন প্রোডাকশন ডিফিকাল্টিজ নাকি প্রফিট নট দি প্রাইমারি গোল। প্রফিট নট দি প্রাইমারি গোল আমাদের ফাইন্ডিংস কি ছিল, তাহলে অন্য কিছু মূল উদ্দেশ্য। আর ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিজ এখানে সলিউশন থাকবে, মানে টাকা পয়সার কথা থাকার কথা না। তাহলে প্রফিট নট দি প্রাইমারি গোল চেক করি আমরা এটা কিনা। এই যে এইভাবে সিদ্ধান্ত নিতে হবে, উত্তরের কাছাকাছি ভাবে লজিক্যালি যেতে হয়। যা সেট আপ আছে এটার ভিতরে, এই সেট আপ গুলো এবং আমার আগের ফাইন্ডিংস গুলাকে ব্যবহার করব। এছাড়া আমরা কি করি, আমরা প্যারা বোঝা শুরু করে দিই, সব বাদ দিয়া রাইটার কি বলছে, আরে ওটা তো আরেক কাজ। রাইটার টোটাল প্যারাগ্রাফে টোটাল এসেতে কি বলছে, এরকম কোনো কাজই আসলে আইএলস রিডিং এ নাই, টু বি ভেরি অনেস্ট। রাইটার এই টোটাল প্যারাগ্রাফের ভিতরে কি বলেছেন এবং টোটাল প্যাসেজের ভিতরে কি বলেছেন স্টোরি, এরকম বোঝার কোনো কাজই টোটাল আইএলস রিডিং এর ভিতরেই নাই। প্রত্যেকটাকে প্রশ্নকে সলভ করার উদ্দেশ্যে নির্দিষ্ট কাজ করে। তাহলে এখন দেখি তো আমরা এটা কি, যে প্রফিট নট দি প্রাইমারি গোল আছে কিনা। এই যে দেখেন, আমি বলেছিলাম যে আপনার ওই যে স্পেশাল ক্যারেক্টার্স মনে পড়ে কিনা, ব্র্যাকেটে থাকলে, তারপরে ইয়ে থাকলে চোখ দিয়ে খুঁজে পাওয়া যায়, কাজেই তারপরে কানেক্টরস, হাউএভার, বাট, ইনভার্টেড কমা থাকলে এগুলোর ভিতরে প্রায় উত্তর থাকে। এই যে দেখেন, এই যে ইনভার্টেড কমা, উই আর এ ভেঞ্চার উইথ এ সোশ্যাল মিশন, তার মানে প্রফিট ইজ নট এ প্রাইমারি গোল। তাহলে এই যে মাঝখানের লাইনটাতে এটা বলছে, পরের কথাগুলো এটাকে সাপোর্ট করছে। উই আর অ্যাওয়্যার দ্যাট দ্য প্রোডাক্ট, বোঝা যাচ্ছে সাপোর্ট করতেছে এখন। সো এফ হইল প্রফিট নট দ্য প্রাইমারি গোল। আশা করি বোঝা গেছে। এইভাবে যদি, তাহলে আপনি কি প্র্যাকটিস করবেন, আপনি প্র্যাকটিস করবেন অ্যানালাইজিং দ্য লিস্ট অফ হেডিংস মোর অ্যাকুরেটলি। যখন একটা আইডিয়া রিপিট হবে মনে করবেন যে ওইটাও একটা মেথড, রিপিটেটিভ আইডিয়া ইজ দ্য মেইন টপিক, নাহলে মেইন টপিক হওয়া ছাড়া বারবার আসবে কেন এই কথা। রিসেন্ট অ্যানালাইসিস ফাউন্ড দ্যাট at least 2/3 of world's population, তাহলে ওয়ার্ল্ডস পপুলেশন লিভস উইথ সিভিয়ার ওয়াটার স্কারসিটি, পানির অভাব
এবং পপুলেশন। পরের লাইনে জেনসেন সেড দ্যাট বাই 2030 হাফ অফ দি ওয়ার্ল্ডস পপুলেশন। এইটা, এই পপুলেশন এবং পানির অভাব, এটা যদি টপিক না হয়ে থাকে তাহলে এই 2 লাইন ধরে এটা এটা পেছাল পারতেছে কেন? এইটুকুই তো যথেষ্ট বোঝা। এখানে রিপিট হচ্ছে, সব প্যারা যে রিপিট হবে তা না। দিস ইজ ওয়ান অফ দি ইনস্ট্যান্সেস, ওয়ান অফ দি এক্সাম্পলস টু লার্ন। কি বোঝা গেছে স্যার যে বলেছিলেন ডি প্যারাটা করার জন্য? আসলে আমি যেভাবে বলেছি না, ঠিক এইভাবেই প্রশ্নগুলাকে তৈরি করা হয়। ঠিক আছে, আমি তো মানে বছরের পর বছর ধরে আমি করেছি যে প্রশ্নগুলা কেন কঠিন হয়, ওরা কি কাজটা করে। হ্যাঁ, আরো মজার ব্যাপার কি জানেন? এটা শুনলে মানে অবাকও হবেন, আবার মজাও পাবেন, হাসবেনও, যে এই লোক কত কি নিয়ে চিন্তা করে। হ্যাঁ, যে আমি কত কিছু নিয়ে চিন্তা করছি। আপনাদের কি ধারণা যে এই যে কেমব্রিজের প্রশ্নগুলা করেছে আর এই যে প্যাসেজটা ওরা লিখছে? মজার ব্যাপার কি জানেন? যিনি প্যাসেজ লিখেছেন এবং এবং যারা প্রশ্ন বানিয়েছেন তাদের জীবনে কোনোদিন দেখাই হয়নি সম্ভবত। মজার তথ্য না? জীবনে কোনোদিন দেখাই হয়নি সম্ভবত। তাহলে এই মজার তথ্য থেকে আমার লাভ কি? এক নম্বর মজা পাইলাম, হাসলেন, আয়ু বাড়লো। খালি আয়ু বাড়ে না, এর চেয়েও বিরাট লাভ আছে। আপনি প্রশ্ন পড়ে এসে প্রায় দেখবেন এইখানে কেমন জানি একটু ভিন্ন ভিন্ন লাগে, এখানে বেশি কথা কয়। আরে রাইটার তো তার মতো একটা টপিক নিয়ে ব্যাখ্যা করে লিখছেন, ওই জন্য প্রশ্ন থেকে এখানে আসলে এরকম লাগে। এই জন্যই রাইটারের ডিটেলে হারাইতে হারাইতে বারবার মানা করছি। যিনি প্রশ্ন করেছেন তার উত্তর আপনি এখান থেকে দিবেন না। এজন্য প্রশ্নকর্তার মাইন্ডসেট নিয়ে শুধু প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য যা কিছু করা দরকার তাই করবেন। এই জন্যই বলছিলাম রাইটার কি বলছেন টোটাল প্যারাগ্রাফের ভেতরে এবং টোটাল এসেতে, এইটা বোঝা আপনার কাজ না স্যার, এটা আইএলটিএস রিডিং না। বুঝাইতে পারছি স্যার? আইএলটিএস অনেক ইজি না, বাট আইএলটিএস ইজ ইন্টারেস্টিং। ইটস টাফ বাট ইন্টারেস্টিং। যদি আপনি স্কিল জানেন তখন আপনার এটাকে ইন্টারেস্টিং মনে হবে এবং মানে মানে ইমপ্রুভ করতে খাটতে মজা লাগবে। ইমপ্রুভ করার জন্য যে খাটা, এটা মানুষের ভালো লাগে না। আমরা ইমপ্রুভমেন্ট চাই কিন্তু খাটতে চাই না। কিন্তু ইমপ্রুভ করার জন্য আপনাদের একটা রাইট পাথ লাগবে। মনে করেন আপনাকে একটা রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে, বন্ধু ডাকছে, এখন আপনাকে বাসে করে যেতে হবে। কিন্তু রেস্টুরেন্টটা এত সুন্দর আপনি দেখেছেন, আপনার ওই বাসে করে যাওয়াটা আপনার খারাপ লাগবে না, বিকজ দ্যাট ইজ দি রাইট প্লেস টু গো। এখন আপনি রেস্টুরেন্টের সংক্রান্ত জানেন না, যে কেমন রেস্টুরেন্ট আছে মোটামুটি, আপনি বলে দিলেন যে দোস্ত আমার তো বিকালে কাজ আছে, মানে এত কষ্ট করতে পারবো না ওই রেস্টুরেন্টে যাওয়ার জন্য। এটা কেন বললাম? কোন কোন গোল এবং কোন পথে আপনি কোন স্কিলটা অর্জন করছেন তার জন্য আপনি কতটুকু খাটবেন, এইটা আপনার মাথা আপনাকে ড্রাইভটা দিবে। আমি যেভাবে বলছি এগুলো প্রত্যেকটা ম্যাথামেটিক্স এর মতো। আপনার ড্রাইভ দেওয়ার স্কোপ আছে টু মানে মানে টেকিং ইন্টারেস্ট নিয়ে ড্রাইভ দিতে পারবেন। এখন আমি যদি বারবার দেখাই যে আমি পারি, একটা টোপ দেই যে আমি পারি, আমি বুঝি, কিন্তু আপনার ওই ভোকাবুলারি নাই, আপনার ওই ক্ষমতা নাই, তাহলে আপনি তো ড্রাইভও দিতে পারবেন না। খালি একটা মনে মনে চিন্তা করবেন যে একটা কোর্স করলাম আর কি।